জি, আসসালামু আলাইকুম। আমাকে শোনা গেলে একটু ইয়েস বলতে হবে। হ্যালো, আমাকে শোনা গেলে একটু ইয়েস বলতে হবে। ডান। আমরা তো এটা শুরু করে দেখেন। আমরা আসলে টুডে উই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য সামারি কম্পিটিশন। কেন সামারিটা স্পেশাল? কারণ সামারিতে একটা নতুন স্কিল টেস্ট হয়তো ডেফিনেটলি, এবং সামারি আসলে পরীক্ষায় থাকবে। সামারিতে আপনাকে ভালো করতে হবে। সো এখানে কেমন হতে পারে দেখেন। সামারি আপনাকে একটা সামারি দেয়া হবে আর কি, এবং ইট কাভার্স, এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। পার্ট অফ দ্য প্যাসেজ। পার্ট পার্ট মানে কিন্তু আপনার হচ্ছে পুরো প্যাসেজ না। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে কি, আপনাকে অবশ্যই পুরো প্যাসেজ থেকে এটা আসবে না, এটা আসবে শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গা থেকে। রিমেম্বার। আবার আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, অলওয়েজ আইডেন্টিফাই কোন সেকশনটা, এবং আপনাকে কিন্তু কোন সেকশন থেকে আসছে সেইটা আইডেন্টিফাই করতে হবে। তার মানে এটাকে আমরা বলতেছি লোকেশন ফাইন্ডিং, রিলিভেন্ট সেকশন। এটা কিন্তু সামারির জন্য খুব খুব ইম্পর্টেন্ট। সো রিমেম্বার দিস ওয়ান, যে সামারির ক্ষেত্রে আপনার লোকেশন ফাইন্ডিং এর স্কিল টেস্ট হবে। সামারি গ্যাপ ফিল্ড ইউজিং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ থেকে করতে হবে। তারপরে আপনার হচ্ছে অনেক ফরম্যাটে এটা আসতে পারে, এবং এটা লেখা আছে অর্ডার ইজ নট গ্যারান্টেড। তার মানে সামারিতে যে সিকোয়েন্স মেনটেন করে আসবে সামারি, এইটা গ্যারান্টেড না। ক্লিয়ার? তাহলে সামারি সিকোয়েন্স ব্রেক করতে পারে। যখন আপনি সামারি করবেন, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সামারি সিকোয়েন্স ব্রেক করতে পারে। নেক্সট যদি আমরা বলি যে সামারিতে আপনার কোন কোন স্কিল টেস্ট হবে, স্কিলটা হচ্ছে কি রিডিং ফর ডিটেইলস অ্যান্ড মেইন আইডিয়া, আর হচ্ছে প্রেডিক্টিং ওয়ার্ড টাইপ। এর সঙ্গে আরেকটা যেটা আপনাদেরকে লিখে নিতে হবে, লিখে নেন। আর একটা হচ্ছে হলো কি আইডেন্টিফাই রিলিভেন্ট সেকশন। সো দিস আর দ্য থ্রি টাইপস অফ আসলে স্কিল আপনার টেস্ট হবে। সামারি আসতে পারে দুই ভাবে, একটা হচ্ছে ওপেন গ্যাপ ফিলস, একটা হচ্ছে ম্যাচিং ফ্রম এ ওয়ার্ড ব্যাংক। অর্থাৎ কিছু ব্যাংক দিয়ে দিবে, ওয়ার্ডের কিছু আপনার হলো একটা ব্যাংক দিয়ে দিবে, ওইখান থেকে আপনাকে ওয়ার্ডটা চুজ করতে হবে। যেমন এটা একটা সামারি, একদম আগের কোশ্চেস গুলোর মতো। আবার এইটা হচ্ছে একটা সামারি, যেখানে আপনাকে এই ওয়ার্ড থেকে এনে এই মধ্যে ফিল আপ করতে হবে। তাহলে সামারি হতে পারে দুই ধরনের। ক্লিয়ার? আমরা লাস্ট ক্লাস 7 স্টেপ গ্যাপ ফিল মেথড সলভ করেছিলাম। এটা সামারি যেখানে ক্লু থাকে না সেটাতে ঠিক আছে, কিন্তু সামারি যেখানে ক্লু থাকে সেখানে এই প্রসেসটা কাজে লাগবে না। সেখানে আপনাকে নতুন একটা প্রসেস শিখতে হবে। সেই ফর এক্সাম্পল, এইটা হলো প্রসেস। প্রথমে আপনাকে প্যাসেজটা লোকেট করতে হবে। আগেটা দেখেন, ফ্যামিলি রাইস ছিল, অনেক কিছু ছিল, এখানে বলতে কিছু নাই। এখানে প্যাসেজের জায়গাটা লোকেট লোকেট করবেন, তারপরে প্যাসেজটা আগে পড়তে হবে, পড়বেন, তারপরে ম্যাচ করবেন, তারপরে লিস্ট থেকে এটা নিয়ে আসবেন, তারপর ক্রস চেক। তার মানে প্রসেসটা একটু উল্টা। তাহলে সামারি উইথ ক্লুতে প্রসেসটা একটু উল্টা হবে। এই প্রসেসটা কেমন, এটা নিয়ে আমরা এবার একটু হাতে কলমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ওকে, আপনাদেরকে একটু হাতে কলমে বিষয়টা দেখাতে চাচ্ছি। সেই ফর এক্সাম্পল, এখানেই মনে হয়, ইয়েস। আচ্ছা দেখেন, কেমন বিষয়টা কেমন হবে যদি আমাদের সামারির সাথে ক্লু থাকে, যে ক্লুজ। তো সামারির সাথে আমাদের কি দিয়ে দিয়েছে, ক্লুজ দিয়ে দিয়েছে। তো যখন এই ক্লুজ থাকবে, তখন আমার আগের প্রসেসটা কাজ করবে না।
আপনি জানেনই যে এইটা হইতেছে কিন্তু একটা পার্ট থেকে আসবে। এটা প্রথম জব হবে, দেখেন প্রথম জবটা ছিল এরকম, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। লোকেট ইন দ্য প্যাসেজ, অর্থাৎ সামারিটা আপনাকে প্যাসেজের মধ্যে লোকেট করতে হবে। করি চলেন। আচ্ছা, এই যে এই যে এটা টাইটেলটা নেন, ইফেক্ট ব্যারিয়াল সাইট, এই যে সাইট এইখানে, তারপরে কিওয়ার্ড নেন প্যাসিফিক আইল্যান্ড অফ ইফেক্ট, এই যে প্যাসিফিক আইল্যান্ড অফ ইফেক্ট, এই যে এখানে শুরু, তাহলে আমরা বলতে পারি সামারি শুরু হয়েছে এখানে। ঠিক আছে, শুরুটা এখানে, এবার শেষটাই যান। দেখেন এখানে দেখেন সামারিতে ইউজুয়ালি তিনটা প্যারা আছে, কাজে সামারিটা তিনটা প্যারা থেকে আসতে পারে, যদিও গ্যারান্টেড না। একটা প্যারা হলে কিন্তু অনেক প্যারা যোগ হতে পারে, কিন্তু একাধিক প্যারা হলে সাধারণত প্যারাগ্রাফগুলোকে ভাগ করে দেওয়া হয়। এটার আবার ব্যতিক্রমও আমরা দুই এক জায়গায় দেখেছি আর কি। আচ্ছা, পিছন দিকে যদি যাই আমি, যেন ম্যাথিউস স্পিক, তাহলে এই যে ম্যাথিউস স্পিকস, এইটা মোটামুটি আমরা ধরতে পারি। এই যে ল্যাপিটাও আছে, এটা হচ্ছে লাস্ট। তাহলে সামারির শুরু এইটা, শেষ এইটা। এইটা আপনাকে যেটা করতে হবে কি, এটা আপনাকে আইডেন্টিফাই করতে করে ফেলতে হবে যে সামারি শুরু, তাহলে পুরো প্যাসেজ থেকে সামারিটা আসেনি কিন্তু, সামারি আসছে একটা পার্ট থেকে। এই কোন পার্টটা সামারি আছে, এই পার্টটা আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। এটা যদি আপনি করতে ব্যর্থ হন সামারিতে, আপনি এই টাইপের সামারিতে আপনি আগা মাথা কিছুই পাবেন না। এনিওয়ে, মনে রাখতে হবে এভরিথিং ইজ ক্লু। তাহলে আমরা এরপর একটু পড়া শুরু করবো এই জায়গাটা। অ্যান ইম্পর্টেন্ট, আচ্ছা আমাদের যেহেতু এটা ইন্টেন্সিভ রিডিং টেস্ট হবে, তাহলে আমাদের প্রথমে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। হ্যাজ রিভিলড, এই যে করলাম, হ্যাঁ করলাম। তাহলে এখানকার অনেক বড় এই অন থেকে এগুলো না দেখলেও আমার হয়, এই অন থেকে এগুলো। হ্যাঁ, আমাদের তো মূল কথা কি, আচ্ছা আমি এটাকে অন্য একটা দিক নির্দেশনায় নিয়ে যাই। ফাইন, দেখেন এটা তো প্রিপোজিশন, এখান থেকে কাটবেন, আগে মূল কথাটাকে বের করে নেন। ওকে, মূল কথা বের করে নেন আগে, অফ থেকে কাটেন। মূল সেন্টেন্স, হ্যাঁ এটা তো ছোট সেন্টেন্স, কোনো সমস্যা নাই। এই তো স্ক্র্যাপড ওপেন এ গ্রেভ, এখান থেকে এটা কাটা যাচ্ছে। ইট ইজ দা, এটা ছোট, ইট ইজ দ্য ওল্ডেস্ট ইভার ফাউন্ড ইন, ঠিক থাকলো। ইট হারবোস দ্য রিমেইনস, এই পর্যন্ত কাটা যাচ্ছে। অলওয়েজ স্টিপ দ্য সেন্টেন্স, করে এটাকে আগে পড়ে নিতে হবে যে এই মূল কথাটা কি, এটাকে বের করে ফেলতে হবে, মেইন আইডিয়া। তাহলে আমরা পড়ি, অ্যান ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল, আর্কিওলজিক্যালি ইম্পর্টেন্ট দরকার নাই। অ্যান আর্কিওলজিক্যাল ডিসকভারি হ্যাজ রিভিলড, মানে আর্কিওলজিক্যাল একটা ডিসকভারি রিভিল করেছিল, ট্রেস দ্য সাইট, মানে এই সাইটটা কেম টু দ্য লাইট অনলি বাই চান্স, মানে হঠাৎ করে সাইটটা এখানে চলে এসেছে। অ্যান এগ্রিকালচার ওয়ার্কার স্ক্র্যাপড ওপেন এ গ্রেভ, একটা এগ্রিকালচার ওয়ার্কার সে একটা গ্রেভ ওপেন করেছিল। ইট ইজ দ্য ওল্ডেস্ট সিমেট্রি ইভার ফাউন্ড ইন দ্য প্যাসিফিক আইল্যান্ড, এটাই হচ্ছে সবচেয়ে পুরাতন কবরস্থান প্যাসিফিক আইল্যান্ডের। অ্যান্ড ইট হারবোর্স, হারবোর্স হচ্ছে ভার্ব, এবং এটা অনেক রিমেইন্স, রিমেইন্স মানে হাড়হুড্ডি এটাতে ছিল। বাস, এই যে আপনার একটা মাথার মধ্যে একটা থিম চলে আসলো। এবার আপনি যেটা করবো, আমরা এই জায়গাটা পড়বো, মানে এখানে কিন্তু দুটা করে লাইন পড়বেন, এই পাশে দুটা করে লাইন পড়বেন, এখানে মেইন আইডিয়া টেস্ট হবে। হ্যাঁ, কামিং, এবার এখানে আমরা আসি। এ 3000-year-old ব্যারিয়াল গ্রাউন্ড, এটা ভার্ব হচ্ছে এটা, ব্যারিয়াল গ্রাউন্ড পাওয়া গিয়েছিল। কল দ্য ল্যাপিটা, এদের নাম ছিল ল্যাপিটা। হ্যাজ বিন ফাউন্ড, পাওয়া গিয়েছিল। অন অ্যান অ্যাবান্ডন সামথিং, অ্যাবান্ডন কোথায়। কারণ এর মধ্যে আমাদের এখন ইনফরমেশন আছে, আপনি বুঝতে ফেলেন কিন্তু ইনফরমেশনটা এর মধ্যে আছে। আচ্ছা, দা সিমেট্রি, সিমেট্রিটা, হুইচ ইজ এ সিগনিফিকেন্ট ড্যাশ, সিগনিফিকেন্ট কি এটা, যেটা একটা এগ্রিকালচার ওয়ার্কার অ্যাক্সিডেন্টালি বের করেছিল। ব্যাস, এই যে আপনি এই লাইনটা পেয়ে গেছেন, অর্থাৎ এটা এখানে আছে। এবার আপনি এটাকে ওপেন করেন স্যার। এবার আপনার, এবার আপনার কাছে ক্লিয়ার, মেইন আইডিয়াটা ক্লিয়ার। হ্যাঁ,
দাঁড়ান, এবার আমি এটাকে মুছে দিই। এবার আপনার কাছে ক্লিয়ার মেইন আইডিয়াটা। তাহলে এবার আমরা যাই, চলেন। এবার আমরা যাই এই যে 3000 বছর আগে অ্যাবান্ডন কি। এই যে দ্য সাইট কাম টু লাইট অনলি বাই চান্স, এটা হঠাৎ করে আসছে, এই কথা এখানে আছে। অ্যান এগ্রিকালচার ওয়ার্কার আছে ডিগিং দ্য গ্রাউন্ড অফ এ ডেরিলিক প্ল্যান্টেশন, সে একটা ডেরিলিক প্ল্যান্টেশন কি করতেছিল, খুঁড়তেছিল। তাহলে ডেরিলিক মানে হচ্ছে অ্যাবান্ডন, তাহলে অ্যাবান্ডন কি হবে উত্তর? প্ল্যান্টেশন। আচ্ছা, দা সিমেট্রি হুইচ ইজ এ সিগনিফিকেন্ট ড্যাশ, সিগনিফিকেন্ট কি? এই যে ইম্পর্টেন্ট আর সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট কি হচ্ছে ডিসকভারি। দেখছেন সিকোয়েন্স কিন্তু একসাথে আসে নাই, কাজে মেইন আইডিয়াটা না নিলে আপনি কিন্তু এটা কখনোই পারবেন না। তাহলে এবার আপনি একটা বিষয় দেখেন, এবার আপনি কিন্তু নিজের থেকে ওয়ার্ড নিতে পারবেন না। এখন আপনি নিচে যান, নিচে গিয়ে দেখেন যে প্ল্যান্টেশন হুবহুব আছে, মানে ইউ আর ভেরি লাকি দেন। থাকলো সিগনিফিকেন্ট আর্কিওলজিক্যাল ডিসকভারি, এখন আপনার জন্য প্রেডিক্ট করা সহজ, যেহেতু থিম আসছে। এটা হলো আপনার অ্যান্সার, এইভাবে আসলে এটার অ্যান্সারটা হবে। আচ্ছা, আমি দেখেন আরেকটা জায়গায় যাই। এবার দেখেন, আপনি জানেন এখান থেকে এই পর্যন্ত আপনাকে পড়তে হবে, তাই না? কিওয়ার্ড গুলো দেখেন: কলোনাইজড, সিভারেল সেঞ্চুরি, ভয়েজেস, টুলস। এই যে টুলস, এই যে সিভারেল সেঞ্চুরিজ, তাহলে আপনাকে এটা এখন থিমটা আগে নিতে হবে, এটা বাদ স্যার পড়া, এটা পড়া বাদ। আপনাকে থিমটা নিতে হবে। থিমটা নিয়ে তাহলে হু থেকে আমরা কাটি। ওকে, মূল কথাটাকে পড়ি। দে ওয়ার ডেয়ারিং ব্লু ওয়াটার অ্যাডভেঞ্চার্স, তার মানে দে বলতে ল্যাপিটা থেকে বোঝাইছে। ল্যাপিটা ওয়ার তারা হচ্ছে খুবই ভয়ঙ্কর ব্লু ওয়াটার অ্যাডভেঞ্চার ছিল। কিন্তু ল্যাপিটা তারা শুধুমাত্র এক্সপ্লোরারই ছিল না, তারা অলসো পায়োনিয়ার ছিল কিছু একটাতে। দ্য ল্যাপিটা স্ট্রেচ দ্য বাউন্ডারিজ, তারা বাউন্ডারিটাকে কি করেছে, অনেক দূ- অনেক দূর তারা বাউন্ডারিটাকে বাড়িয়েছে। এখন দেখেন এই যে টুলস আছে, এখান থেকে এটা না দেখি, হ্যাঁ, আপনি এবার আমাদের বের করে দিবেন যে কোন ওয়ার্ডটা হতে পারে। এবার প্রেডিক্ট করেন তো অ্যান্সার, প্রেডিক্ট করেন কোনটা অ্যান্সার হতে পারে 29-এর। কোনটা কোনটা অ্যান্সার হতে পারে বলেন। এই ঘর থেকে they took many things with them on their voyages, কি কি নিয়েছিল? একটা হচ্ছে টুলস আর কি? হ্যাঁ, হ্যাঁ, না না, একটা দুটো অনেকগুলো নিতে হবে, বোনস হতে পারে। তারপরে আর কি কি হতে পারে? হ্যাঁ, অ্যানিমাল হতে পারে, ম্যাপ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই তিনটা আমরা রাখলাম। এই যে আমাদের অ্যান্সারটা হতে পারে হচ্ছে হলো বোনস, অ্যানিমল, আর হচ্ছে হলো ম্যাপস। এবার প্রেডিকশন করা সহজ স্যার। হ্যাঁ, এবার আপনি পড়েন যে কোথায় এক্সাক্ট কথাটা আছে। এই যে টুলস আছে এই লাইনে, তাহলে এই লাইনটা একবার পড়লেই হয়ে যাবে। দে ওয়ার অলসো পায়োনিয়ার হু ক্যারিড, তারা সবকিছুই তাদের সাথে নিষেধ ছিল, তাদের যেটা দরকার, লাইভ স্টক, ট্যারো সিডলিং, অ্যান্ড হচ্ছে স্টোন টুলস। তাহলে দেখেন তো কোনটা সিনোনিম, তাহলে কি হবে উত্তর আমাদের? হ্যাঁ, তো বুঝে গেছেন, অ্যানিমাল হবে। তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে অ্যানিমাল।
ব্যাস। তো প্রসেসটা কিন্তু পুরোপুরি উল্টা ভাই, হ্যাঁ, এটা মনে রাখেন যে আমাদের এই প্রসেসটা আগে ওইভাবে কাজে লাগবে না। তাহলে এবার আমরা একটা মেইন থিম নেই, আগে মেইন আইডিয়াটা বের করে নিতে হবে, তখন না হলে আপনি প্রেডিক্ট করতে পারবেন না। তো নেই, চলেন। আচ্ছা। আচ্ছা, এই পর্যন্ত দেখেন, লেফট কাটে দিলাম। এটা হলো মূল কথা, হ্যাঁ। তাহলে আমরা পড়ে নেই, তাহলে আমাদের আইডিয়াটা হয়ে যাবে। দ্য ল্যাপিটা লেফট, ল্যাপিটারা রেখেছিল কিছু প্রেশিয়াস ক্লু, কিছু ক্লু রেখেছিল তারা। বাট ইফার্ট এক্সপ্যান্ড দ্য ভলিউম অফ ডেটা, ইফেইটটা এক্সপ্যান্ড করেছিল, অনেক ডেটা দিয়েছিল তাদেরকে। তারা ল্যাপিটারা খুব কম ক্লু দিয়েছিল, এবং ইফেইট তাদের ডেটাটাকে এক্সপ্যান্ড করেছিল। রিমেইন্স মানে হচ্ছে যেগুলো হাড়হাড্ডি ছিল, হ্যাভ বিন আনকভার্ড, আনকভার্ড মানে এগুলো খুঁজে পাওয়া গিয়েছিল। আর জিনিসটা আরো থ্রিল ছিল, টু ফাইন্ড পাত্র। আদার আইটেম ইনক্লুড হচ্ছে ল্যাপিটা ব্যারিয়ান উন, তার একটা ব্যারিয়াল অন পাইছিল। ইট ইট ইজ ব্যারিয়াল অন, ব্যারিয়াল অন অ্যান্ড ইট মানে কিন্তু ব্যারিয়াল অন, ব্যারিয়ার অন কনক্লুসিভলি আইডেন্টিফাই করেছিল দ্য রিমেইনস, যে রিমেইন মানে যে হাড় গুলো ছিল, সে হাড় গুলো ছিল ল্যাপিটা। তাহলে মোটামুটি থিম কি দেখেন, যে ল্যাপিটা হলো কিছু ক্লু দিয়েছিল, তারপরে ইফিট ভলিউম এটা এক্সপ্যান্ড করেছিল।
আপনারা কতটুকু শুনতে পেয়েছিলেন? আমি তো আমার নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে আমি তো আটকে গেছিলাম। হ্যালো, আপনারা একটু বলেন আমাকে যে আপনারা কতটুকু শুনতে পেয়েছিলেন। আমি ওটা আনমিউট করি, হ্যাঁ। হ্যালো। ইয়েস, আমাকে একটু বলেন যে আপনারা কতটুকু শুনতে পেয়েছিলেন। নেটওয়ার্কের কারণে আমি আউট হয়ে গেছিলাম। তার হাইলাইট করার পরে আর কিছু শুনতে পাওয়া যায় না। হাইলাইট করছেন এরপর থেকে আর আচ্ছা, কিছু শুনি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা যেহেতু হাইলাইট শুনতে পাইনি, আবার এখান থেকে শুরু করি। সি, তাহলে আমাদের প্রথমে এই টাইপের এমসিকিউর ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আগে প্যাসেজটা কিন্তু মেইন থিমটা নিয়ে আসতে হবে, হ্যাঁ। তো এবার আমরা আসি মেইন থিমটা আইডেন্টিফাই করার জন্য আমাদের প্রথম যে ক্লাসগুলো ছিল সেখানে আমরা স্ট্রিপ দ্য সেন্টেন্স ইউজ করেছিলাম, ওইটা আমরা ইউজ করবো এখানে। আচ্ছা, এই যে কাটলাম, অফটা কাটলাম না কারণ ভলিউমটা কিসের এটা বোঝা, এটার জন্য একটু ডাটাটা দরকার আমার। এখান থেকে এটা কাটলাম, এটা ভার্ব যেহেতু, এন্ড কাটলাম। হিল টু ফাইন্ড একসাথে, ল্যাপিটা পটস। এটা হতেছে আমাদের প্যারাগ্রাফটা থাকে। তাহলে এবার আমাদের থিম নেই। দ্য ল্যাপিটা লেফট প্রেসিয়াস ফিউ, মানে ক্লুজ। প্রেসিয়াস দরকারও নাই আমার। তো ল্যাপিটা কিছু ক্লু দিয়েছিল। ইফেইট, এটা ভলিউম অফ ডেটা এক্সপ্যান্ড করেছিল, দিয়েছিল আর কি। তা রিমেইন্স মানে হাড়হাড্ডি যেগুলো আছে সেগুলো। দ্য রিমেইন্স এর পরে দেখেন, রিমেইন্স এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি, দ্য রিমেইন্স হ্যাভ বিন আনকভার্ড, মানে অনেকগুলো হাড়হাড্ডি পাওয়া গিয়েছিল। আর্কিওলজিস্টরা খুব থ্রিল ছিল ফাইন করতে। কি ফাইন করেছিল? পটস, ল্যাপিটা পটস পেয়েছিল। তাহলে অন্য আইটেমের মধ্যে ছিল ল্যাপিটা ব্যারিয়ান আর্ন। ল্যাপিটা ব্যারিয়ান আর্ন একটা ইম্পর্টেন্ট ডিসকভারি ছিল। এই ল্যাপিটা ব্যারিয়াল আর্ন থেকে এটা আইডেন্টিফাই করা গেছে, যারা ওই হাড্ডিগুলো যেগুলো পাওয়া গেছে সেগুলোর নাম হচ্ছে ল্যাপিটা। তাহলে মূল কথা কি, যে ল্যাপিটারা অনেক ক্লু দিয়েছিল। এই ফেইটটা অনেক ভলিউম অফ ডেটা এক্সপ্যান্ড করেছিল। এই হাড়হাড্ডি গুলোকে যতটুকু আবিষ্কার করা গেছে সেগুলোর ব্যাপারে আর্কিওলজিস্টরা খুব থ্রিল ছিল, কারণ ওইখানে ল্যাপিটা পটস পাওয়া গেছে। অন্য আইটেমের মধ্যে ছিল ল্যাপিটার ব্যারিয়াল আর্ন, এবং এটা ইম্পর্টেন্ট ডিসকভারি ছিল একটা ব্যারিয়াল আর্নটা। ব্যারিয়াল আর্নটা যেটা ওর মধ্যে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলোর নাম হচ্ছে ল্যাপিটা। এটাই হলো এই প্যাসেজের মূল থিম, মানে মূল মেইন আইডিয়া। তো এই টাইপের কোশ্চেনের জন্য আপনাকে মেইন আইডিয়াটা কি করতে হবে, বের করতে হবে, এছাড়া আর কোনো টিপস নাই। এটাই মূল কথা, এই স্কিল। তাহলে এইবার আপনারা একটু এখানে একটু প্রেডিক্ট করবেন। যেমন হচ্ছে এখানে যেটা লেখা আছে দেখেন, দ্য ব্যারিয়াল গ্রাউন্ড ইনক্রিজেস দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন। ব্যারিয়াল গ্রাউন্ড অনেক ধরনের ইনফরমেশন দিচ্ছিল অ্যাবাউট দ্য ল্যাপিটা অ্যাভেলেবল টু সায়েন্টিস্টদের জন্য। দেখেন কথাবার্তা মিলে যাচ্ছে। এ টিম অফ রিসার্চার, যেটা লিড দিয়েছিল অমুকজন, আর হেল্পিং উইথ দ্য এক্সক্যাভেশন অফ দ্য সাইট, তারা এই সাইটটা এক্সক্যাভেশন করতে হেল্প করেছিল। এই কথাও আমরা ওখানে পড়ে এসেছি। স্প্রিক বিলিভ, সে বিশ্বাস করত, দ্য সামথিং হুইচ ওয়াজ ফাউন্ড অ্যাট দ্য সাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন একটা জিনিস এখানে পাওয়া গিয়েছিল যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, বলেন তো সেটা কোনটা? কোনটা হবে? এই যে ইটস, ইটটা কে ছিল? ইটস অ্যান ইম্পর্টেন্ট ডিসকভারি। ইয়েস, এটা হচ্ছিল এই যে আমরা পড়ে আসলাম না, ব্যারিয়াল আর্ন। এই যে ব্যারিয়াল আর্ন, এই ব্যারিয়াল ওয়ানটা ছিল ইম্পর্টেন্ট ডিসকভারি। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি, এটা হলো ব্যারিয়াল আর্ন। এবার দেখেন, সিন্স ইট কনফার্মস দ্যাট দ্য সামথিং ফাউন্ড ইনসাইড, এর ভিতরে যেটা পাওয়া গিয়েছিল সেটার নাম ল্যাপিটা। ভিতরে কি পাওয়া গিয়েছিল বলেন?
ইয়েস, ভিতরে পাওয়া গেছিল বোন, বোনস। দ্যাটস ইউর অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে প্রসেসটা কিন্তু ভাই কমপ্লিটলি ডিফারেন্ট হবে। এই ক্ষেত্রে প্রসেসটা হবে হচ্ছে শুরুতেই কি আসবে, শুরুতেই হচ্ছে আপনার প্যাসেজ পড়তে হবে, প্যাসেজ পড়ে একটা মেইন আইডিয়া নিতে হবে, তারপর প্রেডিকশন করতে হবে। হ্যাঁ, তারপর এটা মিলাই 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 অ্যান্সার করতে হবে যে আমি ওখান থেকে যা পেলাম। যদি পড়তে হয় তাহলে পড়বেন, নতুবা স্কিম করবেন। এটা হচ্ছে হলো আপনার ক্লুজ। ক্লুজের হিসাব নিকাশটা ঠিক একটু একটু আলাদা। ওকে, তাহলে এটা গেল ক্লুজ। এবার তাহলে আমরা আরেকটা দেখি, দেখেন এখানে তো নাই। আপনারা একটা কেমব্রিজ বইয়ের নাম বলেন চ্যাট বক্সে, ওটাই সলভ হবে। বলতে থাকেন। 7 নম্বরের ম্যাডাম খুব আউটডেটেড। একজনই সব 12 12 12 12 12 বলতেছেন, আর অন্যরা 19 আছে। 19 দুইবার আসছে, তো 19ই করবো। 19, 19 যাই। যে কোনো একটা টেস্ট নিলাম, 1। ব্যাস, এখানে কোনো সামারি নাই। পার্ট 2 তে যাই। এই যে সামারি আছে, তাহলে আমরা সামারি পেয়ে গেছি। হ্যাঁ, এবার দেখেন প্রথম কাজ হচ্ছে সামারি কি বের করা। প্যাসেজ টাইটেলটা দেখি, দ্য পাইরেটস। প্যাসেজ টাইটেলটা হচ্ছে দ্য পাইরেটস, মানে দ্য পাইরেটস অফ দ্য এনশিয়েন্ট মেডিটেরিয়ান। এটা প্যাসেজের টাইটেল। তা আপনি তো অবশ্যই প্রথমে স্কিমিং করবেন পুরো প্যারাটা। প্রথমে তো আপনি স্কিমিং করবেন, রাইট? তাহলে আমরা প্রথমে একটা স্কিমিং চালাই। সরি, সরি। ওকে, সরি। এখন তাহলে আবার শুরু করে চলেন। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এখানে আমরা একটু আসি। দেখেন আমাদের প্রথম প্যারায় কি আছে, দ্য পাইরেটস অফ দা হোয়েন ওয়ান মেন। আচ্ছা, আমরা দেখতেছি, আমরা কিন্তু স্কিমিং করতেছি। দেখেন মেনশন পাইরেটস, তখন আমাদের মিসফিটস নিয়ে আলোচনা, আবার ক্যারিবিয়ান সি নিয়ে আলোচনা, তারপরে মেডিটেরিয়ানদের নিয়ে আলোচনা, এনশিয়েন্ট ইজিপ্ট নিয়ে আলোচনা, এখানে এটা নিয়ে আলোচনা আছে। তারপরেরটাতে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিলেনিয়া বিসি এর কথা নিয়ে আলোচনা আছে। ওকে, তারপরে এখানে আছে হচ্ছে হলো মেডিটেরিয়ান যে পাইরেটস ছিল এদের কথা আছে। ইজিপশিয়ান কাকে নিয়ে জেনে আলোচনা আছে। এনশিয়েন্ট গ্রিক নিয়ে আলোচনা আছে এখানে। এই পারে আলোচনা আছে রোম। তারপরে বাই নাও মানে এখন পর্যন্ত। তাহলে এখানে একটা হিস্ট্রি বলা যায় যে পুরোটা জুড়ে এভাবে এভাবে এইভাবে এইভাবে সলভ করা আছে। তাহলে এবার আমরা একটু যে আসি, এটা টাইটেলটা এনসিয়ান হোম অ্যান্ড পাইরেসি। এটা কোথায় আছে? এই যে এখানে আছে, এটা শুরু। তাহলে এখান থেকে এটা শুরু হলো, শেষ কোথায়? দেখেন শেষ হচ্ছে রিটার্ন অফ দা রোমান অফিসিয়াল। তাহলে আমরা রোমান অফিসিয়ালের নিচের দিকে যাই একটু। এই যে রোমান ডিগনিটারিস, রোমান অফিসিয়াল, তার মানে এইখানে শেষ। এই কাজটা সামারিতে আগে সবার শুরুতে কি করে ফেলতে হবে। ঠিক আছে, সেই দেখেন এবার আহ এবার আমরা এবার 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 কিন্তু আমাদের এটা পড়তে হবে না আগে, কারণ এটা কিন্তু ক্লু নাই। এটা সামারি ঠিক আছে, কিন্তু ক্লু নাই। এটা আমরা আগের মতো করে সলভ করবো, ক্লুজ খুলে খুঁজে খুঁজে। হ্যাঁ, তো এখানে কি বলছে, পাইরেটস হচ্ছে একটা ইস্যু রোমানরা ডিল করেছিল। ফর এক্সাম্পল, পাইরেটস সাপ্লাই করেছিল স্লেভস। কিওয়ার্ড হচ্ছে আপনার স্লেভস। তাহলে এই স্লেভস নিয়ে আলোচনা, এই যে স্লেভস,
আচ্ছা, আমাদের কি দেখতে হবে দেখেন, হাউ এভার অ্যাটাক অন ভেসেল ট্রান্সপোর্টিং। ট্রান্সপোর্টিং মানে হইতেছে হচ্ছিল ট্রান্সপোর্ট করা। এখন আপনার প্রথম যাব হচ্ছে ক্লু নেওয়া। ট্রান্সপোর্টের একটা কোনো সিনোনিম যদি আমরা পাই, দেখি ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টিং, ট্রান্সপোর্টিং, না, এই পর্যন্ত আমি খুঁজলাম, ট্রান্সপোর্টিং এর কোনো সিনোনিম পাইলাম না। তাহলে আমি এবার এটা পড়বো, অ্যাটাক অন ভেসেল ট্রান্সপোর্টিং সামথিং, তাহলে কি ট্রান্সপোর্ট করে, হোয়াট, কি ট্রান্সপোর্ট করে, তাহলে পড়ি আমরা, হ্যাঁ। বাট দিস অ্যারেঞ্জমেন্ট কুড ওয়ার্ক অনলি, এটা শুধুমাত্র তখনই কাজ করতো ওয়াইল দ্য পাইরেটস লেফট রোমান ইন্টারেস্ট অ্যালোন, যদি রোমানদের জন্য শুধু কাজ করতো। পাইরেটস অ্যাটাক অন গ্রেইন শিপ, গ্রেইন মানে গ্রেইন শিপ গুলোকে পাইরেটস কি করতো, অ্যাটাক করতো, হুইচ আর এসেনশিয়াল টু রোমান সিটিজেন, সিটিজেনদের জন্য খুব ইয়া ছিল, দরকার ছিল। তাহলে আমাদের কথা হচ্ছে অ্যাটাকস অন ভেসেলস, ভেসেলস গুলোতে অ্যাটাক করতো, কি ট্রান্সপোর্ট করতো তারা, এই যে গ্রেইন, গ্রেইন ট্রান্সপোর্ট করতো, তাহলে আমাদের অ্যান্সার হবে গ্রেইন। আচ্ছা, রেজাল্টেড ইন কল ফর, কল ফর ড্যাশ ফর দ্য পাইরেটস, তাহলে কলস ফর এর কোনো সিনোনিম এখানে আছে কিনা আমরা দেখবো। তো এখানে কলস ফর এর কোনো সিনোনিম আমরা আসলে এক্স্যাক্টলি পেলাম না, হ্যাঁ। তো কলস ফর এর আমরা সিনোনিম এখানে পাইলাম না। তাহলে আমরা এবার দেখি, এর পড়ি, রেজাল্টেড ইন কলস ফর সামথিং, পাইরেটসদেরকে কোনো কিছু দেওয়া হচ্ছিল, উত্তরটা একটা নাউন হবে। লিড টু মানে রেজাল্টেড ইন, আচ্ছা, লিড টু অ্যাংরি ভয়েসেস, এটা উত্তরটা হতে পারে ভয়েসেস ইন দ্য সিনেট ডিমান্ডিং, তারা ডিমান্ড করছিল পানিশমেন্ট অফ দ্য কালপিটস। তাহলে আমার অ্যান্সারটা হবে হচ্ছে কল ফর সামথিং, কল ফর তাহলে কি, পানিশমেন্ট, পানিশমেন্ট। এটা আমি আর সলভ করালাম না আপনাদেরকে, হ্যাঁ। তো এটা কিন্তু খুব সহজ, এটা হচ্ছিল যেখানে হচ্ছিল আপনার ক্লুজ থাকবে না, কিন্তু ক্লুজ থাকলে ব্যাপারটা কিন্তু পুরো উল্টে যাবে, একদম পুরোপুরি উল্টে যাবে, ঠিক আছে। সেটাকে আমরা ওইখানে কিন্তু প্রথমেই প্যাসেজ পড়তে হবে, তারপরে কোশ্চেন আসতে হবে। আর এই সমস্ত ক্ষেত্রে আগের মতোই, ওই কোশ্চেন দেখবেন, ক্লুজ খুঁজবেন, ক্লুজ খুঁজে সিনোনিম ট্রাই করবেন, আগে না পারলে পুরোটা হুবহুব ধরে ধরে পড়বেন, পড়ে তারপরে যে প্রশ্ন করে 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 অ্যান্সার বের করবেন, এটা হচ্ছে মূল বিষয়। এখন আহ এবার তাহলে আমরা নতুন ইয়াতে যাই, এবার দেখি এখানে আরো কিছু আছে কিনা। পার্ট থ্রিতে গেলাম, এই যে দেখেন এখানে ওয়ার্ড আছে, এটার কিন্তু ঝামেলাটা ডিফারেন্ট, এটা কিন্তু আপনাকে অন্যভাবে সলভ করতে হবে। এই যে ক্লুজ আছে, এই যে ক্লুজ আছে, এটা এটা কোথায় আছে, লোকেশন ফাইন্ড করতে হলে একইভাবে কাজ করতে হবে। এই টাইটেলটা নিতে হবে, দেখতে হবে এই টাইটেলটা কোন প্যারাগ্রাফের মধ্যে আছে। এই যে, এই যে এখানে উত্তরটা এখান থেকে শুরু হয়েছে, কারণ এই টাইটেলের সাথে টাইটেলটা মিলে যায়। তারপরে আসেন আপনি, এখানে কি বলছে, এখানে ব্রেনের কথাবার্তা বলছে, সেপ্টিসিজমের কথাবার্তা বলছে, এনকোডিং এর কথাবার্তা বলছে, লেভেল অফ ইনফরমেশনের কথাবার্তা বলছে। এই যে এই মানুষটা আছে, এই মানুষটার পরে বিষয়টা থাকবে, এই যে মানুষটা আছে, তারপরে এনকোডিং ব্রেইনের বিষয়টা এখানে আছে কিনা এই যে সেপ্টিসিজম আছে, এই যে এনকোডিং এর বিষয়টা আছে, নিশ্চিত ব্রেনের, এই যে ব্রেনের বিষয়টা আছে, আর কোনো কথা নাই স্যার, এখানে শুরু এখানেই শেষ, এই কাজটা প্রথমে করে ফেলতে হবে। তাহলে এবার আমাদের কাজ কি, এখান থেকে 2 লাইন পড়ি, পরে এখান থেকে 1 লাইন পড়ি, এভাবে আগাই না কেন দেখি চলেন। টাইটেলটাই তো জানি না, টাইটেলটা কি, দ্য পারসিস্টেন্স অফ পেরিল অফ মিস ইনফরমেশন, ওকে ফাইন। তাহলে আমরা একটু যাই, সেটা হচ্ছে প্রথম থেকে 2 লাইন পড়বো, ওই কেটে দিয়ে কিন্তু স্কিমিং করতে হবে, হ্যাঁ। কিন্তু ওই পুরোটা পড়লে কিন্তু এটা বের করা পসিবল না। দেখেন প্রথমে যাই, আমার একটু সময় লাগতেছে, হ্যাঁ পাইছি, ফাইন। দেখেন এখানে নোয়িং হোয়াট হ্যাপেন্স, ওকে, ওয়েন পিপল এনকাউন্টার মিস ইনফরমেশন, এটা হোল্ড হচ্ছে হলো ভার্ব, হোল্ডস ট্রিমেন্ডাস কাটা ইম্পর্টেন্স, এখান থেকে কেটে দিলাম।
নোয়িং হোয়াট হ্যাপেন্স হোয়েন পিপল, এটা কেটে দিলেও হয়, মূল কথা হচ্ছে হলো পিপল, পিপল এনকাউন্টার মিস ইনফরমেশন হোল্ডস ইম্পর্টেন্ট। পিপুলরা যে মিস ইনফরমেশনটা তারা তাদের কাছে এক্সপেরিয়েন্স করে নেয়, এটা আসলে একটা গুরুত্ব আছে। আচ্ছা, অলদো কাটলাম, অলদো থেকে লাইনটা দরকারই নাই, যদিও ইট ইজ ফেয়ারলি রুটিন, এটা যদিও একটা একটা রুটিন, এটা একটা রুটিন। আচ্ছা, তারপরে লেভেলটা হচ্ছে মূল কথা, এই যে হ্যাজ জেনারেটেড মূল কথা, এটা ভার, তাহলে এটা কেটে দিতে হবে, এখান থেকে এটা পুরোটাই কাটা। মূল কথা হচ্ছে দ্য কোশ্চেন্স হ্যাজ গার্নার্ড ডিবেট, এই কোশ্চেন্সটা আসলে অনেক ডিবেট, মানে একটা কন্ট্রোভার্সি তৈরি করছে। দ্য ডিলেমা ইজ সামারাইজড বাই, আচ্ছা এটা দরকার নাই, সামথিং সামথিং, এই পর্যন্ত আপনার কাজ শেষ। এই পর্যন্ত মোটামুটি একটা থিমটা কি দাঁড়ালো, পিপলরা বিভিন্ন মিস ইনফরমেশন হোল্ড করে, এর একটা গুরুত্ব আছে এবং এটা একটা রুটিন। তারপরে হচ্ছে হলো আপনি আম, এরপরে মূল কথা হচ্ছে হলো কোর্সেসটা অনেক ডিবেট, তাহলে এটা আমরা পড়ি। অলদো পিপল হ্যাভ ড্যাশ টু মিস ইনফরমেশন, এই যে যদিও পিপলদের আছে, হ্যাভ সামথিং আছে মিস ইনফরমেশনের, দেয়ার ইজ ডিবেট অ্যাবাউট, এই যে ডিবেট আছে একটা, যে কোনটা আসলে ট্রু কোনটা আসলে ফলস। এই পর্যন্ত তাহলে তো ভাই আমরা মোটামুটি পারছি, তাই না? মোটামুটি আমরা এই পর্যন্ত বলতে পারি। তাহলে অলদো পিপল হ্যাভ সামথিং টু মিস ইনফরমেশন, পিপল হ্যাভ কি, দেখেন তো কি হতে পারে নিচ থেকে, পিপল হ্যাভ হোয়াট? পিপলরা কি করে? পিপল হ্যাভ ড্যাশ, ওইখান থেকে দেখা যাবে। অল দ্য পিপল হ্যাভ ড্যাশ, পিপলরা কি করে, কি এনকাউন্টার করে? হ্যাঁ হতে পারে, আপনাদের উত্তরগুলো আমি নেই একটু। একটা হচ্ছে হলো, একটা উত্তর জি, একটা এ, একটা জে, ই জে, এটা কিন্তু আপনি ইয়ে করে ফেলবেন, আইডেন্টিফাই করে ফেলবেন। আমার উত্তরটা হতে পারে ই, উত্তরটা হতে পারে হচ্ছে হলো জে, উত্তরটা হতে পারে হচ্ছে হলো জি, উত্তরটা হতে পারে আই। এই চারটা কিন্তু, হ্যাঁ চারটা উত্তর, চারটার মধ্যে এবার কোনটা উত্তর এবার দেখি। অলদো পিপল হ্যাভ, এই যে অলদো, ইট মানে কি, উপরটা বোঝাইছে, অলদো পিপল হ্যাভ এনকাউন্টার মিস ইনফরমেশন, এটা কিন্তু একটা গুরুত্ব আছে। হ্যাঁ, তাহলে অলদো পিপল হ্যাভ, এটা একটা ফেয়ারলি কি রুটিন, রুটিন মানে কি এটা প্রায় ঘটে। তাহলে আমাদের এই রুটিন থেকে যদি আমরা একটু আসি, তাহলে কোনটা হতে পারে উত্তর? অলদো পিপল হ্যাভ ফ্রিকুয়েন্ট রুটিন, হ্যাঁ ফ্রিকুয়েন্ট রুটিন, তাহলে কোনটা হতে পারে, রিজন না, এটা উত্তর হতে পারে আমাদের জি, তাহলে উত্তর দিতে হবে জি। দেখছেন, আপনার থিম কিন্তু ভাই এখান থেকে নিতে হবে, পাশের থেকে থিম নিয়ে তারপর এখানে কাজে লাগাতে হবে। এটা কিন্তু সামারের জন্য খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আজকে আমাদের শুধুমাত্র সামারি সলভ করবো ব্যাপারটা এরকম না, কালে আজকে আমাদের আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে আজকে আমরা বসে বসে যেটা করব সেটা হচ্ছে আজকে আপনাদের একটা রিভিউ ক্লাস হবে, এটা একটু পরে আমি শুরু করব, 10 মিনিট 15 মিনিট ব্রেক নিয়ে। তারপর আপনাদের যে জমানো প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো রেখে দিতে হবে, তারপর আমার সাথে একটা ডিসকাশনে আসতে হবে, যে আমার এই প্রবলেমটা হচ্ছে, আমার এটা সমস্যা ওইটা সমস্যা, এই সমস্যাগুলোর আমি একটা সলিউশন দেবো, কি বলতে পারেন, এটা একটা রিভিউ ক্লাস এরপরে যেটা হবে। হ্যাঁ, আর এটার প্র্যাকটিসটা আপনি অবশ্যই করবেন, যে ইগনোভ্যাটে গিয়ে, ইগনোভ্যাট একটা চমৎকার জায়গা প্র্যাকটিস করার জন্য, দেখেন এই যে কিভাবে করবেন। হচ্ছে ইগনোভ্যাটে গেলেন, আইএলটিএস রিডিং টেস্ট লিখলেন, লেখার পর এই যে সার্চ টাইপসটা আছে এখানে আপনি যাবেন, গিয়ে সামারি কমপ্লিশন ক্লিক করেন, এই যে সামারি কমপ্লিশন, দিয়ে ফিল্টার প্রেস করেন, ফিল্টার হয়ে গেল। নিচের দিকে যাবেন, গেলে দেখতে পাবেন নিচে যাইতে হবে, সব সামারি আছে।
এখন আপনি যেগুলো পাইছেন, হ্যাঁ, সরি, কেমব্রিজ একাডেমিকে ক্লিক করলাম। ফুল টেস্ট না, ফুল টেস্ট আর পার্শিয়াল আছে, হ্যাঁ। আচ্ছা, এখন ফুল টেস্ট পার্শিয়ালটা তুলে দিছে, যাই হোক। আম, তাহলে তার উপায় নেই, ফুল টেস্ট দেখে 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 আগে তাহলে এগুলোর মধ্যে সামারি আছে। সামারি সব জায়গাতে আছে স্যার। তাহলে এই যে প্র্যাকটিস সেশন গেলে আপনি ক্লিক করলেই এই দেখেন সামারি সেকশন না, এতে ক্লিক করেন, এই যে সামারি চলে আসছে। এখন এই সামারিটা সলভ করেন। এইটা এখন আপনারা কি করতে থাকেন, সলভ করতে থাকেন, হ্যাঁ। আর এখন বাজে হচ্ছে 9টা 58, 10টা 15-তে আপনাদের কার কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা একটা রিভিউ করব এবং সলভ করবো 10টা 15 থেকে, হ্যাঁ। সো গেট রেডি। না, এটা পেইড ওয়েব না, এটা একদম ফ্রি।
হ্যাঁ ভাই, এবার বলেন, আমাদের রিভিউ সেশন এটা একটা। সো এখানে আমরা আপনাদের সাথে ডিসকাস করব কার কি সমস্যা এই পর্যন্ত যেগুলো পড়ানো হয়েছে তার ব্যাপারে। বলেন, এবার আপনারা সিদ্ধান্তে আসেন। ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট আনমিউট এবং ডিসকাস। স্যার আমার কিছু প্রশ্ন ছিল, করবো স্যার? বলেন। স্যার, স্কিমের পরে কি আমরা স্যার ভার্ব এন্ড প্রিপোজিশনের পরের ওয়ার্ডগুলো সেন্টেন্সগুলো কাটবো স্যার? এটাকে বলে স্ট্রিপ দ্য সেন্টেন্স। কিসের জন্য আপনি এটার কথা বলতেছেন? স্যার একটু আগে যে প্যাসেজ পড়ে আপনি যে কাটলেন স্যার, ওইটা বুঝাইতে চাইছি স্যার। ওই ভার্ব যে এবং স্ট্রিপ দ্য সেন্টেন্স, এটার উপরে আমাদের একটা ক্লাস ছিল। আপনাদের ক্লাসের যখন রেকর্ড গুলো পাবেন না, আমি লিখে নিন এটা একটু। এটা হচ্ছে এটার পুরো ক্লাস ছিল যে কিভাবে কতটুকু কাটা হবে। যেমন এটা অতিরিক্ত তথ্য কেটে দিতে হবে, প্রথমে ভার্ব বের করে নিতে হবে। ভার্ব হচ্ছে এখানে আর, আর এর দুটো দাগ দিলাম। এই প্রেপোজিশন থেকে শেষ দিতে হবে। তাহলে ভেজিটেবল গার্ডেনস এন্ড লাশ ফয়েলেজ আর নাও কাটা ডেসক্রিপটিভ ওয়ার্ড আর এ কমন সাইট। কমন কেটে দিলেও হয়, না রাখলেও হয়, বাস সেন্টেন্স বের হয়ে গেল। তারপরে এখানে মূল ভার্ব হচ্ছে আর ইনভেস্টিং। তাহলে ইন আছে না, আর ইনভেস্টিং ইন নিতে পারেন সর্বোচ্চ এই পর্যন্ত। তারপরে এখান থেকে পুরোটাই কাটা, এখান থেকে কেটে দিলেও ব্যাপার না। তাহলে মোর অ্যান্ড মোরও কাটা। প্রাইভেট কোম্পানিজ অ্যান্ড সিটি অথরিটিস আর ইনভেস্টিং ইন, তারা ইনভেস্ট করছে এই পর্যন্ত দিলেও হয়, আবার এই পর্যন্ত আসলেও হয়, যেহেতু ইনভেস্টিং ইন একসাথে একটা কলোকেটিং ওয়ার্ড। আর ইনভেস্টিং ইন গ্রিন রুফ, তারা গ্রিন রুফে ইনভেস্ট করছে। তারপর আবার পরের লাইনটা আসুক, যদি আমি আর সেভিং, সেভিং অন একসাথে কিন্তু সেভ অন। অ্যামং দা, আচ্ছা অ্যামং কাটা। দ্য বেনিফিটস আর সেভিং অন এনার্জি কস্ট হয়ে গেছে, বাকি সবই কাটা। এটা অতিরিক্ত কথাবার্তা। তো এটা আপনি প্রথম ক্লাসটা দেখে নিবেন। এই ক্লাসের উপরে আমাদের হচ্ছে হলো পুরো একটা ক্লাস আছে, এটা মানে ক্লাস 1। তো এটা আপনি একটু দেখে নিন। নেক্সট কোশ্চেন্স। স্যার স্কিম করার সময় স্যার আমরা কি স্যার ভার্ব আর মেইন নাউনের উপরে ফোকাস করব, যেটা 2 মিনিট স্কিম করাটা প্রথম সময়? আচ্ছা, এটা হচ্ছে হলো আপনি কার উপরে ফোকাস করবেন। মেইনলি যে ওয়ার্ড গুলো আসলে মিনিং দেয়, অর্থাৎ যে ওয়ার্ড গুলো আপনার যেমন এখানে যদি আমরা একবার তাকাই দেখেন, গ্রাস কথাটা আমার চোখে লাগতেছে, গার্ডেন কথাটা, ফয়েলেন্স। আপনার যদি খুব সমস্যা হয়, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি চিন্তা করবেন যে আমি এই পুরো সেন্টেন্স থেকে আমি মাত্র 2টা ওয়ার্ড দাগাবো। তো একবার তাকান, 2টা ওয়ার্ড, আমার কাছে 2টা ওয়ার্ড মনে হচ্ছে সিটি, রিসার্চ। 2টা ওয়ার্ড কি, ওয়ালস, লিভিং ওয়ালস তো থাকলোই, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়ে গেছে। তো টার্গেট করেন, 2টা বা 3টা ওয়ার্ড দাগাবেন, ব্যাস হয়ে গেছে। তাহলেই দেখবেন যে ক্যান, ম্যান এগুলো আপনার চোখের মধ্যে আসতেছে না। যে যে 3টা ওয়ার্ড, যে যে ছবিগুলোর পিকচার আছে। এটা একটা মজার বিষয়, আমি লাস্ট ইয়ার কেমব্রিজের ট্রেনিং এ যখন গিয়েছিলাম, ওইখানে তারা এই কথাটা বলতেছিল। খুবই চমৎকার জিনিস শিখছি, এটা ইমাজিন করা যায়। সেই ওয়ার্ড গুলো নিবেন, যেমন সিটি চোখে দেখা যায়, ইমাজিন করা যায়। তারপরে শো কেসিং, এটা দেখা যায় না এইভাবে। রিসার্চ, এটা কিন্তু এইভাবে দেখা যায় না, তারপর কিছুটা যায় আর কি। গ্রিন রুপ দেখা যায়, ইন্ট্রিগেট দেখা যায় না। তো সিটিজ, গ্রিন রুপ, রিসার্চ, এই 3টা হলো পারফেক্ট। তো যে ওয়ার্ড গুলো ইমাজিন করা যায় সেই ওয়ার্ড গুলোই দাগাতে হয়। এটা লাস্ট টাইম 1 ইয়ার আগে কেমব্রিজে ট্রেনিং এটা শিখছি আর কি। ধন্যবাদ স্যার। নেক্সট। এটা স্যার আমি এত পরিমাণ স্যার খুঁজছি কিন্তু স্যার বুঝতেই পারিনি। আপনাকে ধন্যবাদ। স্যার এটা কি এটা এই, আমি, স্যার বলবো? বলেন। স্যার এটা কি ধরেন প্রত্যেকটা, মানে এখানে ধরেন এই থেকে ধরেন জি পর্যন্ত অনেকগুলো প্যারা এবং প্যারাগ্রাফ আছে। তো প্রত্যেকটা প্যারাগ্রাফে কয়েকটা শব্দ দিয়ে একটা ফ্লোর চার্টের মতো করে একটা মিনিং তৈরি করার জন্য এটা করা বেসিক্যালি, এই তো স্যার? ইয়েস। থ্যাংক ইউ স্যার।
তা আরেকটা কোয়েশ্চেন করতে পারি আমি? জি জি প্লিজ। স্যার, আমি যখন স্যার এই যে মানে একটা প্যারা পড়ি তখন আর কি লাইন বাই লাইন আমি স্যার খুবই সুন্দর করেই বুঝি, যেমন ট্রান্সলেটের মতো করে আর কি, এরকম আমি আর কি হুবহু মিনিং করতে পারি। কিন্তু স্যার ওই যে ওভারঅল যে একটা মিনিং, অনেককে বলে যে মেইন, এই যে মেইন মানে যে সামারি করা বা মেইন যে কথাটা বের করা দুই শব্দ বা অল্প কিছু শব্দে, সেটা আমি করতে পারি না কোনোভাবেই আর কি, এটা সম্ভব হইতেছে না। ওই যে ওটা তাহলে স্ট্রিপ করবেন, স্ট্রিপ করে প্রেডিকশন করবেন কি আছে, স্ট্রিপ করবেন সেন্টেন্সটাকে, স্ট্রিপ করে নিলে তো আপনার দুইটা তিনটা শব্দে, চারটা শব্দের মধ্যে সেন্টেন্সটা চলে আসবে। মূল কথা তো ওইটাই। স্যার, বলেন। ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন স্যার, এটা কি স্যার কজ এন্ড ইফেক্ট স্যার? কোনটা? ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন একটা প্যাসেজে স্যার। আহ কিসের এক্সাম্পল চাচ্ছেন একজন চ্যাট বক্সে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে একটু আগে যে বলছিলেন যে উইথ ক্লোর যে বিষয়টা, উইথ উইদাউট ক্লোর ক্ষেত্রে আমরা সামারি করবো না, মানে এক্সট্রা অংশগুলো ইয়ে করবো না। আর উইথ ক্লোর ক্ষেত্রে কেন মানে সামারিটা বাইর করব, মানে এই জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। কেন করব তার পেছনে কারণ এবার দেখেন, ielts.org, টেস্ট টেকার, আইএলটিএস একাডেমিক, রিডিং এ যাব আমরা, সামারি কোশ্চেন, এই যে সামারি, হোয়াট স্কিল আর টেস্টেড, দ্য মেইন আইডিয়া অফ এ পার্ট অফ দ্য টেক্সট, দ্য মেইন আইডিয়া অফ এ পার্ট অফ দ্য টেক্সট, টেক্সটের মেইন আইডিয়াটা বের করতে হবে। তো মেইন আইডিয়া বের করতে গেলে আপনাকে অবশ্যই এই জায়গাটা ভালো করে করতে হবে। জি। এই কারণে আমি আসলে এটা করবো, এইটাতে এই স্কিলটাই টেস্ট হবে। আচ্ছা, স্ট্রিপ করার উপরে স্যার আমাদের ক্লাস আছে, আপনাদেরকে রেকর্ডিং করে গুছিয়ে দেওয়া হবে গ্রুপের মধ্যে। কালকের ক্লাসের পরে আমরা রেকর্ডিং গুলো গুছিয়ে দেবো। স্যার, কালকের অনলাইন সেশনে কজ অ্যান্ড ইফেক্ট একটু পড়ানো হয়েছিল স্যার। মানে আমার প্রশ্ন ছিল স্যার, ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন আর কজ অ্যান্ড ইফেক্ট কি একই জিনিস স্যার প্যাসেজে? কজ এন্ড ইফেক্ট তো দুটোই হতে পারে, যেমন হচ্ছিল কজ এন্ড ইফেক্ট, ফ্যাক্টও হতে পারে ওপিনিয়নও হতে পারে। আমি তো বলতে পারি যে যদি এটা করো তাহলে তোমার এইটা হবে, হ্যাঁ, তো ইফ দিয়ে সেন্টেন্সটা আসতে পারে। আর যদি যেমন হয়ে গেছে, যেমন সামথিং লিডস টু সামথিং, তো এটা তো আসলে ফ্যাক্ট। মসকিটো বাইটস লিডস টু ম্যালেরিয়া, এটা তো ফ্যাক্ট। তো কজ এন্ড ইফেক্ট ফ্যাক্টও হইতে পারে, কজ এন্ড ইফেক্ট ওপিনিয়নও হইতে পারে, এটার সাথে তো ইফ দিয়ে থাকে। থ্যাংক ইউ স্যার স্যার। আমি যখন স্যার এই যে ইগুলো স্যার নোট করি, মানে যে প্যাসেজটা পড়ে স্কিম করি, তখন আমি সাইড নোট নেই হচ্ছে আপনার যে কোথাও প্রবলেম বলছে এক প্যারাতে, কোথাও কজ, কোথাও ইফেক্ট, কোথাও সলিউশন, এভাবে আর কি সাইড নোট গুলা নেই। এটা কি ঠিক আছে নাকি? এটা ঠিক আছে, কিন্তু এইটাতে আপনার যদি কম্পিউটার স্পিড খুব ভালো থাকে তাহলে এটা ঠিক আছে। কিন্তু কম্পিউটারে বেজ আইএলটিএস এক্সামে এত মানে দ্রুত কাজটা করতে হয়, কার যদি কম্পিউটারে স্লো হয় তাহলে এই কাজটা করতে তার 8 মিনিট চলে যাবে। তো আপনি যদি কম্পিউটারে ফাস্ট হন, 1 বা 2 মিনিটের মধ্যে যদি নোট টেক করে ফেলতে পারেন তাহলে এটা ঠিক আছে, আদারওয়াইজ এটা ঠিক নেই। আমি ও পরীক্ষা দিয়ে আচ্ছা আচ্ছা। বুঝেছি যেটা, সেটা হচ্ছে হলো ওই প্রথম লাইনগুলো দেখে যাওয়া ছাড়া আর কোনো সময় থাকে না, ইভেন হাইলাইট করার সময়গুলো পর্যন্ত থাকে না। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ইয়া স্যার, স্যার আমি কোশ্চেন করবো নাকি একটা? ইয়েস ইয়েস প্লিজ। ইয়া স্যার, ওই আইএলটিএস এক্সামে কি স্যার সাইড নোট করার ইয়া থাকে নাকি, অপশন থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। স্যার মানে আমার এই মানে যে দেখেন, টাইপিং স্পিড মানে ভালোই ফাস্ট আছে, মানে 60-এর কাছাকাছি। তাহলে হালকা পাতলা করা করা যাবে এই নাকি? যে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আপনি এখানে ইয়ে করলেন না, এই যে একটা নোট টেকিং আসলো, এখানে আপনি লিখে রাখতে পারবেন, ব্যাস থেকে গেল নোট। আবার ধরেন এটা আন্ডারলাইন করলেন,
এই যে নোট, এটা ক্লিক করলেন বের হয়ে আসবে, এটা ক্লিক করলেন বের হয়ে আসবে, এভাবে নোট টেক হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার যেহেতু কম্পিউটার বেসড টেস্ট হবে স্যার, আমরা তো সফট কপি মানে অনলাইনে প্র্যাকটিস গুলো করবো স্যার, হার্ড কপিতে না, তাই না স্যার? ডেফিনেটলি, অবশ্যই হার্ড কপি লাগবে আপনার হচ্ছে এই ক্লাসে যখন প্রিপারেশন দিবেন তখন তো হার্ড কপি লাগে, কারণ কম্পিউটারে তো কোথাও লেখা যায় না, তাই না? যেমন আপনি নোট টেক করবেন, এটা তো আর থেকে যাবে না, পরের বারে নাই হয়ে যাবে, কিন্তু এখন তো বই লাগবেই, বইয়ের যে সাইডে সাইডে নোট টেক করতে হবে, আর প্র্যাকটিসটা হবে কম্পিউটারে। স্যার, আরেকটা কোশ্চেন স্যার। স্যার, উইথ ক্লোজ এর যে বিষয়টা আপনি যেমন সামারি করার জন্য বলছিলেন, আচ্ছা গ্যাপ ফিলে যে এটা অ্যান্সারটা থাকবে, এটা কি মেইন সামারির মধ্যে থাকবে নাকি এক্সট্রা কথার মধ্যেও অ্যান্সারটা থাকতে পারে? গুড পয়েন্ট। সেটা হচ্ছে হ্যাঁ, এটা এক্সট্রা পয়েন্টের মধ্যেও কথাটা থাকতে পারে। আমরা ওখানে মেইন আইডিয়াটা বের করে নিচ্ছি কেন? মেইন আইডিয়াটা বের করে নিলে আমাদের প্রেডিকশন করতে সুবিধা হবে। প্রেডিকশন করে যদি আপনি অ্যান্সারটা ওখানে যদি অনেক সময় দেখলেন তো যে মেইন আইডিয়ার মধ্যেই অ্যান্সার চলে আসতেছে, অনেক সময় আবার আসতেছে না। যদি না আসে তখন ওখানে ফার্দার একটা পড়া দিবেন যে দেখি তো এটার অ্যান্সারটা কি, আর যদি চলে আসে মেইন আইডিয়ার মধ্যেই তাহলে আপনার আসলে অ্যান্সারটা হয়ে গেছে। এক্ষেত্রে আপনার সময়টাও কমবে, সবকিছু কমবে আর কি। আর আপনি যদি উল্টা প্রসেসে যান, প্রসেস থেকে প্যাসেজে আসেন, আপনার কোনো থিম দাঁড়ালো না, মেইন আইডিয়া দাঁড়ালো না, তাহলে আপনার পক্ষে খুবই ডিফিকাল্ট এটা অ্যান্সার করা। আপনি শুধু সলভ করতে যান, উল্টা ভাবে যান, আগে কোশ্চেন করে প্যাসেজে আসেন, মজাটা টের পাবেন আর কি। জি, বুঝতে পারছি। স্যার একটা রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্টের নাম, স্যার আপনি যেটা আমাদেরকে প্রতিদিন পড়ান প্র্যাকটিস, সেটার উপর যদি স্যার একটু একটা বা দুইটা এসটিএমএল দেওয়া যেত তাহলে ভালো হয়েছে প্র্যাকটিসের জন্য। এটা তো আমার তো সবসময় তো দেওয়া থাকেই গ্রুপে, ক্লাস নোটও দেওয়া থাকে। আর হচ্ছে হলো এইচটিএমএল যেটা প্র্যাকটিসের কথা বলতেছেন, এই যে ইগনোভ্যাট তো এখন আছেই, আমি আজকে দেখাই দিলাম কিভাবে ইগনোভ্যাটে প্র্যাকটিস করবেন, যে সামারি গুলো প্র্যাকটিস করেন। স্যার এখানে তো লিমিটেড, আপনি কিছু যদি দিয়ে দেন আমাদের গ্রুপে, মানে সেটা খুব ভালো এখানে হয়। তো লিমিটেড না স্যার, এখানে তো আনলিমিটেড, একদম আনলিমিটেড। এই যে এখানে ক্লিক করে সামারিতে যা যদি ক্লিক করেন, ট্রু ফলস যদি ক্লিক করেন, ফিল্টার করলে মাই গড কত নিবেন। প্রতিটাতে 1 2 3 4 5 6 7 8 11টা করে আছে, 66টা প্র্যাকটিস আছে। স্যার এগুলো তাহলে কি ফ্রি? 66 সাথে ফ্রি, তাহলে 60-এর সাথে যদি 5টা যোগ করি, 300টা ট্রু ফলস নট গিভেন আছে। তো 300টা ট্রু ফলস নট গিভেন সলভ করলে তো আলহামদুলিল্লাহ, আর প্রবলেম হওয়ার কথা না। 300টা গ্যাপ ফিল সলভ করলে তো 300টা যদি সামারি, আচ্ছা ধরুন বাদ দিলাম, সামারি দেখি কয়টা আছে। স্যার এখানে পার্টিকুলার পার্টিকুলার করে দেওয়া আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে ফিল্টার, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 6 12 72, সামারি আরো বেশি আছে স্যার। খালি এখানে টিপবেন, টেক টেস্ট না, প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস সেকশন, কিছু প্র্যাকটিস এখানে অনেকগুলো আছে। আপনি করবেন সামারি, ক্লিক সামারি, এই সামারি চলে আসছে, ব্যাস এটা এবার সলভ করবেন। এই যেহেতু ওরা অবশ্য পাঠ করে দিচ্ছে, এই যে পাঠগুলো, আর এইচটিএমএল তো আমরা দেই, যখন কোনো স্কিলের বিষয় আসে তখনই এইচটিএমএল দেই। স্যার আজকের ক্লাস নোটটা একটু দিবেন দয়া করে স্যার। আমি মাঝখানে ওই কারেন্ট চলে গেছিল, প্রথম দিকে ছিলাম আর শেষ দিকে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন? স্যার আমি যখন স্যার একটা প্যাসেজ পড়তে যাই, মানে রিডিং কম্প্রিহেনশন এবিলিটি বাড়ানোর জন্য আমার প্রায় 70-80টার মতো নতুন ভোকাবুলারি থাকে, তো এইগুলা এতগুলা স্যার মুখস্থ করব কিভাবে? এরপরে রাইটিং এর ভোকাবুলারি, স্পিকিং এর, লিসেনিং এর, ভোকাবুলারি ওভারঅল আসলে পড়ার জন্য সবচেয়ে, ভোকাবুলারি পড়ার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে হলো প্যাসেজ থেকেই ভোকাবুলারি পড়া। এখানে যেটা যেটা আননোন ভোকাবুলারি, এইটা আপনাকে হচ্ছে হলো আলাদা করে রাখতে হবে, এই লিখে রাখতে হবে যে এটার মানে এইটা। এবং আপনি দেখেন আমরাও কিন্তু আপনাদের ভোকাবুলারিতে অনেক হেল্প করতেছি। ভাইয়া, জি স্যার। আমার অনেক। একটা কোশ্চেন ছিল লিসেনিং রিলেটেড আর কি। মানে লিসেনিং এর জন্য 6 মিনিট ওই যে বিবিসি পডকাস্ট ছাড়া আর কোন চ্যানেলের এরকম শুনবো, মানে
অ্যাবিলিটিটা বাড়ানোর জন্য, তাহলে এরকম যদি দুই একটা চ্যানেল রেকমেন্ড করতেন। বিবিসি নিউজ সবচেয়ে ভালো। আপনি যদি অ্যাবিলিটির কথা বলেন, বিবিসি নিউজে খুব সুন্দর সুন্দর বিষয় আছে। দেখেন এই যে বিবিসি নিউজ, বিবিসি নিউজ ইংলিশ, বিবিসি নিউজ খুব ভালো। এর চাইতে ধরেন বিবিসি নিউজ, ভুলে গেলাম, লার্নিং ইংলিশ। 6 minutes in learning English স্যার আছে একটা। হ্যাঁ, স্যার লার্নিং ইংলিশ ফ্রম প্লে বিবিসি, লিস্টে আছে পুরা। পুরো প্লে লিস্ট আছে। Yes. এই যে লার্নিং ইংলিশ ফ্রম বিবিসি ইংলিশ, এই যে লার্নিং ইংলিশ, এখানেই প্লে লিস্ট আছে, এখানেই মানে আমি আছে আপনার। পরীক্ষা মেনলি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে দিতে যাচ্ছি, তো আমার তো এখনো কিছুদিন সময় আছে। আমি কি কোনো রেকমেন্ডেশন দিতেন যদি ইংলিশ রিডিং কম্প্রিহেনশনটা বাড়ানোর জন্য? মানে আপনি আর্টিকেল দিছিলেন 100টা, আপনার আগের পেজে ছিল আর কি, ওগুলা বাদে ওগুলা পড়া শেষ হয়েছে আর কি। এরকম নতুন কোনো আর্টিকেল কোথায় পাবো? ওরকম চ্যালেঞ্জিং যে আইএসএ যে ধরনের আসলে প্যাসেজ আসে, তো আইএসএর প্যাসেজ গুলোতে একটু ডিফিকাল্টিজ ইয়া করা আছে, ক্রিয়েট করা আছে, এবং এই ডিফিকাল্টিটা অন্য কোথাও আপনি পাবেন না। ইচ্ছা করে এটা করা আছে, কারণ অন্য যে কোনো কারণেই পড়েন, যেমন নিউজ পেপারের যে আম, মানে আর্টিকেল যেটা আছে, নিউজ পেপারের আর্টিকেলটা কিন্তু দুর্বোধ্য না। দুর্বোধ্য মানে কি, ওটা কিন্তু সহজ করে লেখা, যাতে করে আপনি বুঝতে পারেন। ওখানে কিন্তু আপনার কোনো টেস্ট হচ্ছে না, কিন্তু আইএলটিএস তো আপনার একটা পড়ার টেস্ট হবে। তো ওটার সাথে নিউজ পেপার পড়ার হ্যাবিট থাকাটা ভালো। কিন্তু এটা ডাইরেক্টলি আইএলটিএস কে কতটুকু হেল্প করে, আমার যুক্তিতে খুব বেশি হেল্প করে না, কিন্তু হ্যাবিটটা গড়ে গড়ে তোলে। তাহলে এই ক্ষেত্রে আমার উপায়টা কি? এই ক্ষেত্রে আমাকে এমন কিছু টেক্সট পড়তে হবে যে টেক্সট গুলো আপনাকে চ্যালেঞ্জ দেয়, এবং আইএলটিএস এর লেভেলের চ্যালেঞ্জ দেয়, এবং সেই জন্য নোবেল হচ্ছে বেস্ট। আপনি বাংলা নোবেলের কথা যদি বলেন, তাহলে বাংলা নোবেলও যদি দেখেন, বাংলা ভাষার যদি বিষয়টা চিন্তা করেন, নোবেল পড়বেন, দেখবেন বাংলা নোবেলের ভাষা আর আমাদের যেটা এই এই ভাষা, তার মধ্যে পার্থক্য আছে। ওখানে রবীন্দ্রনাথ এমন কিছু কথাবার্তা লিখছে যেটা দেখলে আপনাকে থমকে গিয়ে ভাবতে হয় বিষয়টা কি। মানে নোবেলের কিন্তু ভাবটা নিতে হয়, ভাব। নোবেলের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং হয় না। ইংলিশও তাই, ইংলিশে আপনার ভাবটা নিতে হবে, যেখানে লিটারেলি কোনো মিনিং হয় না, মানে ভাই ওয়ার্ড টু এরকম ওয়ার্ড মিনিং কিছু হয় না। বই যদি রেকমেন্ড করতেন ভাই, আমাদের তো আসলে এরকম হ্যাবিট নেই ইংলিশ বই পড়ার। মানে দুই একটা এমনি নিছিলাম, অ্যালকামিস্ট, দ্য সিক্রেট, এগুলা টুকটাক পড়ছি। মানে আর একটু যদি লিস্ট দিতেন ভাইয়া, প্লিজ কাইন্ডলি। এটা দেওয়া যাবে, সেটা সমস্যা না। তো তারপরে আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে হলো এখানে নোবেলের নোবেল আছে, আরেকটা জিনিস আছে লিসনিং এর জন্য, যেমন হচ্ছে গান। গানের ভাষা কিন্তু আসলে আর হচ্ছে লিটারেলি মিনিং কিন্তু মেলে না, এটা কিন্তু আলাদা। কবিতাও তাই। তো এগুলো আরো বেশি হেল্প করে। যেমন হচ্ছে হলো গানে একটা জিনিস বলছে, এটাই তো আসলে অন্যভাবে মিনিংটা হয়। বাট আইএলটিএস প্রিপারেশনের জন্য আমি বলবো যে আসলে নিউজ পেপারের চাইতে যেটা বেশি কাজ করে, সেটার নাম হচ্ছে হলো আপনার অলওয়েজ, সাহিত্য। সেটার নাম হচ্ছে হলো আহ, এটা হচ্ছে ইয়া নোবেল। নোবেল খুব ভালো কাজ করে। নেক্সট কোশ্চেন্স। স্যার আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম স্যার। স্যার আমার একটা প্যাসেজ বুঝতে সমস্যা হয়, প্লাস হচ্ছে স্পিকিং এ আমার একটু সমস্যা হয়। স্যার আমি এটা কিভাবে রিকভার করব? প্যাসেজটা বুঝতে সমস্যা হওয়ার পিছনে কারণ হচ্ছিল প্যাসেজটা থেকে আপনি কাটাকাটি করে প্যাসেজটার মেইন সেন্টেন্সটা বের করতে পারেন না, এটা 1 নম্বর রিজন। তো স্ট্রিপ দ্য সেন্টেন্স হুম প্র্যাকটিস করেন, আমাদের গ্রুপে দেয়া আছে অনেকগুলা। নাম্বার 1, নাম্বার 2, ভিডিও দেখবেন, প্রথম ক্লাসের ভিডিওটা। নাম্বার 2, হুম আপনার তাহলে এখন জব হচ্ছে আইএলটিএস এর পাশাপাশি প্রতিদিন পড়া। কেমব্রিজের বইগুলো পড়েন, পড়ে স্ট্রিপ করে 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 সেন্টেন্সের মানেগুলো বের করেন। আর যে ভোকাবুলারি গুলো আপনি জানেন না, সেই ভোকাবুলারি গুলোকে হুম সেট আপ করেন, লিখে রাখেন কোনো একটা জায়গায়। আর আপনার অফলাইনে কোনো সুযোগ থাকলে আমাদের এখানে আইসেন একটু। আচ্ছা স্যার, ঠিক আছে। আমার তো স্যার হচ্ছে যেহেতু আমি জব করি, আমার অফিস শেষ হচ্ছে 7টার দিকে, আর আমার উইকেন্ড থাকে হচ্ছে স্যার সানডেতে। সানডেতে হচ্ছে ভার্বালিস্টে কি হচ্ছে ইয়ে আছে, প্র্যাকটিস ক্লাস হয়।
হ্যাঁ হয়। আপনি একটা কাজ করেন, আপনি হলো সানডেতে সকাল 10টায় চলে আসেন, ওয়ার্কশপ আছে। সকাল 10টায়? ঠিক আছে স্যার। হুম। স্যার আমি কি স্যার ভোকাবুলারি গুলা কি স্যার মুখস্থ করে ফেলবো ডিরেক্ট, মানে যে প্রায় 150-200 মতো এটা বের হয়? অবশ্যই প্রতিদিন ভোকাবুলারি পড়বেন, ভুলবেন, পড়বেন, ভুলবেন, দ্যাটস দ্য ওয়ে। প্রতিদিন রিকল করার ট্রাই করবেন, সাপ্তাহিক একটা রিভিউ দিবেন। ভোকাবুলারি না জানলে কখনোই পসিবল না, এটা বুঝে গেছেন। অনেকে বলে ভোকাবুলারি না জানলেও চলবে। ওই বেটা ভোকাবুলারি জানে বলে ওই কথা বলে যে ভোকাবুলারি না জানলেও চলবে। যে জানে না সে বুঝে যে ভোকাবুলারি কি আর জিনিস। আপনাদের স্যার পাশেই, মানে আমি অ্যালেক্স একাডেমিতে ভর্তি হয়েছিলাম স্যার, 134টা ভার্ব দিছিল, বলছে এটা জানলেই নাকি আমার 6.5 আসবে, আপনি এটা পুরো ঠোঁটস্থ মুখস্থ করেন স্যার। আমি 134টা ওয়ার্ড মুখস্থ করে ফেলছেন, করার পরে কি মানে মনে করছেন যে সব পার পেয়ে গেছেন? বলেন। শোনেন, এখন এটা হলো ব্যাপারটা হচ্ছে কি, এটা আমাকে অনেকদিন, একদিন এক মার্কেট ইনফ্লুয়েন্সার আমাকে একদিন বলছিল। তা হচ্ছে আমি বললাম যে আচ্ছা, আমি তো এখানে সত্যি কথা বলতেছি, তাহলে আমার কাছে ও না এসে ওইখানে যাচ্ছে কেন? তো সে তখন আমাকে বললো যে আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করি, পরিচিত আর কি, আপনারাও চেনেন, ইউটিউব টিউটিউব খুব বিখ্যাত। তো বলে কি, আচ্ছা আপনি কোনটা সহজ আপনাকে বলতে হবে। দেখেন, আমি আপনি বললেন যে দিনে আপনাকে প্রথমে ভোকাবুলারি পড়তে হবে হচ্ছে আধা ঘন্টা। তারপরে আপনি বললেন যে রিডিং, এমনি ফ্রি হ্যান্ড রিডিং পড়বেন হচ্ছে হলো আধা ঘন্টা। তারপর আপনি বললেন যে একটা রিডিং প্যাসেজ সলভ করবেন, করার পরে হচ্ছে হলো এইটা দিয়ে ওই কি কি সেন্টেন্স প্যাটার্ন আছে এটা বের করবেন, কেন ভুল হলো অ্যানালাইসিস করবেন আরো 1 ঘন্টা। এইভাবে আপনি একটা রুটিন তাকে বলে দিলেন। আর আরেকজন বলল এই 130টা ওয়ার্ড পড়লে আপনার আর কিছু পড়া লাগবে না, এই 130টা ওয়ার্ডই আপনার জন্য যথেষ্ট। তো এখন এটা কোনটা সহজ আপনি একটু বলেন। নিশ্চিত ভাবে যে এটা বলছে 130টা ওয়ার্ড পড়লেই 7 পাবো, ওই যে যেটা বলছে আর কি, ওইটাই হচ্ছে হলো সহজ। তাহলে আপনার কাছে কেন আসবে? এটা কিন্তু আমাকে আমাকে একজন বলছিল। তখন আমি শুনবো তাই তো, কথা তো আসলে সত্য, যে সত্যি কথা বললে তো হবে না, বলতে হবে সহজ কথা। হ্যাঁ, তার যদিও আমি তাই এখনো তাই বলি না, কিন্তু আসলে আমার ওটা নতুন ইনসাইট দিছিল একদিন সে, যে তখন আমি তাকে বললাম তাহলে আপনি সহজ কথা বলে বলেই ইউটিউবে এত হিট। তো আমাকে বললাম তো ইয়েস, আমি যেটা কাউকে কখনো কঠিন জিনিস দেখাবেন না, সহজ জিনিস দেখাবেন। কঠিন জিনিস দেখাতে গেলে সে ভয় পাবে, সে আপনার কাছে আসবে না। আর যদি আপনি সহজ জিনিস যদি দেখাতে চান, আর কঠিন জিনিস যদি দেখান, রিয়ালিটি যদি দেখান, তাহলে আপনার কাছে ও আসবে না। কেন আসবে? কারণ আরেকজন তো একই জিনিসই দিচ্ছে, কিন্তু সহজ সহজ কিছু বলে। যেমন সে ভাইয়া, পাক আর না পাক ডাজন্ট ম্যাটার। আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি হচ্ছে আপনার এখানে কোচিং করার পরে আমি এমন কোনো পেজ নাই, এমন কোনো রেকমেন্ড নাই যেখানে আমি আপনার পেজকে মেনশন করি নাই। সত্যি কথা বললে ভাইয়া, পাবলিসিটি এমনি হয়, অনেস্টলি এমনি হয়, অরিজিনালি হয়, যেটা আপনার হবে ইনশাল্লাহ ভাইয়া। ইভেন আমি আপনাকে জিজ্ঞাসা পর্যন্ত করছি, আপনার হয়তো মনে নেই যে আপনাকে মেনশন দেওয়া যায় না কেন পেজগুলোর মধ্যে। ও, মেনশন দেওয়া যায় না কারণ হচ্ছে আমাকে ব্লক করে দেওয়া আছে। জি ভাইয়া, আপনি বলছেন আমাকে পরে কথাটা। আগে থেকে ওরা প্রস্তুতি নিয়ে নিয়েছে স্যার, তাকে কাউন্টার দেওয়ার জন্য। এগুলা আসলে অনেক বিজনেস আছে, শোনেন। বিজনেস স্যার ইজ এ ভেরি, ধরেন হচ্ছে হলো আম, একজনের 4টা করে আইডি, 10 জনকে 4×10 = 40টা আইডি থাকে। তো এর মধ্যে থেকে আরেকজন রেডি থাকে, সে হলো ওই গ্রুপের অ্যাডমিনকে সে টাকা দেয়। তো গ্রুপের অ্যাডমিনকে টাকা দেয়, আমি ওই কাজ জীবনেও করবো না। তো গ্রুপের অ্যাডমিনকে ধরেন হচ্ছে হলো 5,000 যদি টাকা দেয় বা 10,000 টাকা দেয়, তাহলে 10,000 টাকার বিনিময়ে আপনার পোস্টটা অ্যাপ্রুভ করবে। তো অ্যাপ্রুভ করলে এমনি জেনারেল পোস্টে অ্যাপ্রুভ করবে, কিন্তু ওটা টার্গেটেড পোস্ট, প্রতিদিন একটা করে এটা হয়। তো ওই পোস্টটা সে সন্ধ্যে 6টা বা 9টার দিকে অ্যানোনিমাস পোস্ট একটা দিয়ে দিবে, যে কোন কোচিংটা ভালো হবে, এইভাবে সেটা দিবে আর কি। তো ইন দ্য সেম টাইম তখন ওই যে বাকি যে 40টা বট বাহিনী আছে এদের মধ্যে প্লাস 2-3 জন বলবে ইনবক্স টিনবক্স, আর বাকিরা ওই কোচিং এর কথাটা বলবে। তখন হবেই কি ওই কোচিংটা পরিচিত হতে থাকবে আস্তে আস্তে আস্তে। এটা স্যার একটা এই আসলে কাজই স্যার করছি আমি স্যার, এটা তো আমার স্যার এবং কোচিং দেখেই সেন্টার স্যার অরিজিনালি এটা হচ্ছে।
এটা বাংলাদেশ তো, এগুলো যেমন হচ্ছে আমার মনে হয় সাইফুল ওইটাতেই ধরাটা খাইছে। জি স্যার, জি স্যার, আমি এটাতেই স্যার মানে আমি গেছি, মানে পোস্ট করছি যে কোন কোচিংটা ভালো হয়, সব স্যার অ্যালেক্স একাডেমি। পরে আমি বললাম যে যেহেতু তারা স্টুডেন্ট তাহলে আমি কিছু রেকমেন্ড নেই, যাদেরকে যেখানে নক দিছি বলছে আরে ভাই একবার জিরো থেকে খুব ভালোভাবে পড়াইছে। যাওয়ার পর স্যার আমার 7 মাস পুরো শেষ করে দিছে। আমি আমার একটা ব্যাপার আছে, এটা একটা গ্রুপকে, বোট বাহিনী গ্রুপকে যদি দেন, সেই স্টুডেন্ট এনে দিবে, তখন তাকে আবার 2,000 বা 3,000 টাকা দিতে হয়, বুঝছেন? ওটা ওর প্রফেশন। স্যার আমি Yes. প্রায় স্যার অনেক কোচিং এ স্যার মানে ভর্তি হয়েছি, প্রায় 7-8টা, আইএলটিএস বাংলাদেশ প্লাস অনেকগুলা স্যার। আমি দাদা, এমনকি স্যার আইএলটিএস অ্যাডভান্টেজেও স্যার ভর্তি হয়েছি, মানে পেইড ভিআইপি 2 তে। আমার এখনো আর কি সাবস্ক্রিপশন নেওয়া আছে। স্যার বিশ্বাস করবেন কিনা, আপনার ইউটিউবে যে ফ্রি গুলো ভিডিও গুলো দেওয়া আছে ওই ধারের কাছে না, মানে আমি কি বলবো, মানে কাউরে বোঝানো যাবে না যে আসলে এটা আমি কি সত্যটা কি বলতেছি। মানে আইএলটিএস অ্যাডভান্টেজের ভিআইপি 2 কোর্সেও এত ডিটেলস এত ভাবে বুঝায় নাই। ওনার কোর্সের ভিতরে আবার ভাগ ভাগ অনেক কোর্স আছে স্যার। যেমন আপনি একটা খাতা চেক করাইতে গেলে 4,500 টাকা দিতে হয় ওনাকে, আবার রিডিং এর জন্য আলাদা কোর্স প্রোভাইড করে, অনেক কিছু করে। কিন্তু আমি দেখলাম যে স্যার আইএলটিএস পুরো জগৎটার ভিতরে সব হইলো বাটখারা, মনে করেন যে ধোঁকাবাজি। একমাত্র স্যার আমি মানে অনেস্ট রিভিউ যে আপনারটা ছাড়া আমি ব্যতীত আমি একজনও দেখি না যে উদার ভাবে ইউটিউবে এরকম ওপেনলি কিছু দিয়া ছেড়ে দিছে যা আমরা নিতেই পারতেছি না কনসিস্টেন্সি ভাবে। মানে এরকম ভাবে কিছুই নাই, আমি আমি চিন্তা করতে পারি না মানে একটা মানুষ কিভাবে এরকম দিতে পারে। আমি স্যার আপনার এইগুলা দেখে মানে অনেক উপকার হয়েছে, এছাড়া আর কারোটা নাই। আর সব তো স্যার ওটা মনে দেখতে করেন থাকেন, যে কিন্তু নোটবুক কলম ইউজ করে দেখেন, তাহলে আরো লাভবান হবে। জি স্যার। নোটবুক এলএম ইউজ করেন, ওটা দেখে পড়েন, তাহলে ভিডিওগুলো আসলে দেখে মনোযোগ থাকে না তো। নোটবুক এলএম দিয়ে করেন, এটা হলো ভালো। হ্যাঁ, তাহলে ওইটা ইউজ করে পড়লে আপনার লাভ হবে। আর ভিডিও তো আপনি দেখবেন না, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে পড়বেন ভিডিওটাকে। এই কারণে ভিডিওটাকে আপনার নোটবুক এলএম দিয়ে ইউজ করে, আমি দেখাইছি লাস্ট ক্লাসে কিভাবে ইউজ করতে হয়। হ্যাঁ, স্যার এগুলা হয় আর কি। বলেন। একটু আগে যিনি বললেন ওই মেয়েটার সাথে আমি একমত। কারণ আমি হচ্ছে চট্টগ্রাম থেকে করি। তো আমি অনেক বছর যাবত এখানে বেশ কিছু নাম করা যেগুলো সেগুলোতে করেছি, বাট কিছুই পাই নাই স্যার, বলতে গেলে এক কথায় বলতে গেলে আর কি। আমি নিজে একজন টিচার, আসলে টিচারদেরকে নিয়ে আসলে এভাবে বলতে ইচ্ছে করে না। তো স্যার লাস্ট যেটাতে আমি গত বছর 1-to-1 ব্যাচ উনি আমাকে ওইভাবে বলে আর মানে ইনফ্লুয়েন্স করছে কি, অনলাইনে তো এগুলো হয় না, আপনি আপনার সাথে মানে সেটা অফলাইনে করতে হবে। তো আমি অনেক বেশি ওনার কথাটা একটু মানে ইয়ে করছিলাম যে হ্যাঁ উনি নিশ্চয়ই ভালো কিছু দিবেন আমাকে, সেই জন্য করছেন। স্যার জানেন 30 মানে 1-to-1 বলে উনি 30,000 টাকা আমার থেকে মানে পেইড নিছে আর কি, ক্যাশ। তো স্যার কিন্তু কিছুই পাই নাই স্যার। ইভেন উনি নিজেই বুঝতেছেন যে উনি আমাকে কিছু দিচ্ছেন না, কারণ একজন টিচার উনি নিজেই তো বুঝবেন। আমি এখানে স্যার মানে অন্ধকারে সাতটানোর মতো অবস্থা, কিছুই বুঝি নাই স্যার। এক পর্যন্ত আমি পর্যায়ে স্যার আমি ফ্রাস্ট্রেট হয়ে চলে আসছি ওইখান থেকে, নিজেই ওখান থেকে চলে আসছি। তো পরে স্যার আপনার এটা আমি এনটিভি মানে যে আপনার শোজ গুলো হয় এখান থেকে দেখে আমি অনেক বেশি মানে খুবই ভালো লাগছে আপনার এখানে ক্লিয়ার কাট কথাগুলা। এরপরে হচ্ছে আমি হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করে মানে আপনার এখানে পেট্রোনাসে ছিলেন আপনি তখন, ওই মানে যোগাযোগ করে ইয়ে করছে আর কি স্যার। এখন আমার তো মনে হচ্ছে আমি একদম সম্পূর্ণ আইএলটিএস এর জগতে নতুন করে আমি শুরু করতেছি এখন। ওই যে আমরা একটা গ্রুপ করেছি, গ্রুপে যে আবা আপু আছে, নুসরাত আপু, তো ওনারা মিলে আমরা সবাই মিলে নিজেরা একটু পার্সোনালি করতে পারতেছি। প্লাস আপনার এখানে যে হিউজ যে স্যার মানে অপরচুনিটিস গুলো আছে এগুলো নিচ্ছি। প্লাস মানে একটা যে আমরা এখান থেকে গাইডলাইন পাচ্ছি, আমাদের সবচেয়ে এখন আস্থার বিষয় হচ্ছে এই জার্নিতে যে একটা স্যার মানে রিলায়েবল একটা হাত পাইছি স্যার আমাদেরকে, মানে যিনি দেখাবে পথ দেখাবেন, ওইটাই স্যার আমাদের জন্য অনেক কিছু। ভাইয়া আমি একটু বলি, আমি আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি ভাইয়া যখন পেট্রোনাসে ছিল, আমি হচ্ছে 31শে জানুয়ারি লাস্ট পেপার বেজের এক্সামটা দিছিলাম 1.5 মাসের একটা প্রিপারেশন নিয়ে। আমি আর আমার হাজবেন্ড গেছিলাম ভাইয়ার সাথে দেখা করতে, ওনাকে ইনসিস্ট করার জন্য যে আমি 1-to-1 করবো ওনার কাছে। ভাইয়ার পেট্রোনাসের তখন মনে হয় 1 লাখ টাকা ছিল 1-to-1 এটা। তো ভাইয়া আমার রেজাল্ট দেখে উনি আমাকে নিজে বলছে আমার 1-to-1 করার দরকার নেই, আমি অনলাইনে এই এই অ্যামাউন্টের
কোর্সটা করলে ইনশাল্লাহ আমি আমার রিকোয়ার্ডেড রেজাল্ট পাবো। তো আমি মুন্নি আপুকে এটা বলছি যে আমি লাইফে এমন একজন মানুষকে দেখলাম প্রথম, যে আমি স্টুডেন্ট হয়ে বলতেছি স্যার আমি 1-to-1 করতে চাই, আপনি 1-to-1 করান আমাকে, আর উনি বলতেছে যে হচ্ছে না, 1-to-1 এর কোনো দরকার নাই। আমার হাজবেন্ড এসে আমাকে বলছে যে আসলে উনি অনেস্ট, অন্য কেউ হইলে অবশ্যই বলতো, অন্য টিচার দিয়ে হইলেও বলতো যে 1-to-1 করেন, উনি পার্সোনাল সময় দিতে না পারলে। তো এই কথাটা আমি মুন্নি আপুকে বলছি স্যার, মানে আমরা মন থেকে আপনার জন্য দোয়া করি, মানে সত্যি দোয়া করি স্যার, থ্যাংক ইনশাল্লাহ ইউ। আপনি অনেক ভালো কিছু করবেন। আমার তো একটু বাধা আছে, সেটা হচ্ছে হলো আমার তো বইয়ের বাধাটা তো খুবই কি বলে হচ্ছে হলো খুবই ইম্পর্টেন্ট। কারণ আমার বউ যদি বলছে আমারে যে তোমাকে যদি কেউ চিটার বলে তাহলে কিন্তু তোমার সাথে আমার সেদিন থেকে তালাক। ও তো আচ্ছা। আমার এটা খুব লাগে, বুঝছেন, আমার এই ভয়টা সবসময় কাজ করে। না ভাই, আপনি সত্যি, আমি 1-to-1 এর জন্য, আপনি হয়তো মনে নাই, আমি গেছিলাম আপনার কাছে আমার বাচ্চা সহ, আমি বলছি যে ভাই আমি সাভারে থাকি, আমি আসতে পারবো না এরকম ফিজিক্যালি, আপনি তখন পেট্রোনাসে ছিলেন 2 মাস ও আগের হ্যাঁ হ্যাঁ, কথা। মনে আমি পড়ছে মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি আমাকে বলছেন যে না, 1-to-1 এর কোনো দরকার নেই, তুমি হচ্ছে এই অনলাইন কোর্স করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আচ্ছা বিথি, আপনি একটা ফোন মেসেজ করছেন যে আমাদের 6 ঘন্টা সেশনটা আর কতদিন হবে? এটা আনলিমিটেড হবে, আমরা ওই ডিসাইডেড যে আমরা এটা প্রত্যেক ওই যে আপনাদের প্র্যাকটিস যেটা দিচ্ছি অনলাইনে, তো এটা আনলিমিটেড, এটা আমরা আনলিমিটেড এটা আমরা করবো। স্যার আমরা কি আপনার ওয়েবসাইটের সেবা পাবো? ইয়েস, আমার ওয়েবসাইটের কাজ প্রায় শেষ, মানে যাকে ওয়েবসাইটের কাজ করতে দিয়েছিলাম সেও বাংলাদেশি টিচারদের মতোই, যে হচ্ছে হলো সেই খালি বলে কালকেই রেডি, কালকেই রেডি, কালকেই রেডি, সেই রেডিটা আর হইতেছে না। স্যার মানে ডেভেলপারদের কাজে এটা স্যার। এটা সে আমার কাছ থেকে ঈদের আগে বলল যে টাকা দিতে, আমি ঈদের আগে টাকা দিয়ে দিলাম। তো ঈদের আগে টাকা দিচ্ছি, কিন্তু এখন ঈদের পরে দেওয়ার কথা, আহ, তো দিচ্ছেই নাকি, বললেই বলে কি আর মাত্র 2 দিন, কিন্তু সে 2 দিন যে কবে শেষ হচ্ছে আমি তো বুঝতেছি না। যে এখনো বাগ ফিক্স করতেছে স্যার। না, ওটা আসবে, ইনশাল্লাহ আসবে। ওটা খুব কাজ সব হয়ে গেছে দেখছি আমি অবশ্য। ঠিক আছে স্যার, আমরা ভালো কিছুর জন্য প্রত্যাশিত। রাইটিং টাস্ক টু লেখার জন্য যদি স্যার কিছু মানে টপিক ওয়াইজ কিছু ভোকাবুলারি দিতেন অ্যাডভান্স, যেমন এডুকেশন রিলেটেড, টেকনোলজি এমন। Yes, এইটা আমি আপনাদেরকে তাহলে একটু ব্রিজ দেখাই। ভোকাবুলারি আমি কোথা থেকে পড়বো, ঠিক দেখেন, এটা এটাকে বলে, আমি এটা কি কি লিখি আপনারা একটু লক্ষ্য করেন। আহ, আমি লিখলাম হচ্ছে আপনার ভোকাবুলারি, ভোকাবুলারি প্রোফাইল, প্রোফাইল, এটা প্রোফাইল, প্রোফাইল হবে, হ্যাঁ কি লিখছি, প্রোফাইল। আচ্ছা, ভোকাবুলারি প্রোফাইল, ইভিপি, এই যে আসতেছে, হ্যাঁ ভোকাবুলারি প্রোফাইল ইভিপি। তো এখানে যদি আপনি যান, এটা হচ্ছে কেমব্রিজের ভোকাবুলারি প্রোফাইল, না এটা তো না, এই যে কেমব্রিজের। স্যার এই গ্রুপের শুরুতে মানে গ্রুপ ক্রিয়েট করার পর পরে স্যার আপনি 100 কতগুলা জানি ভোকাবুলারি দিচ্ছেন, এগুলা কি স্যার আমাদের ডেইলি বেসিস স্পিকিংটা আছে, স্পিকিং আমরা ইউজ করতে পারবো? না, ওগুলো সব ইউজ করতে পারবেন না, কারণ রিডিং ক্লাস কাজ চলতেছে, ওগুলো রিডিং এর জন্য ওগুলো ইউজ করতে পারবেন। কারণ ওগুলো হচ্ছে, আমি এটা দেখাইতেছি, একটু একটা মিনিট একটু দেখেন কি ব্যাপার। ভোকাবুলারি প্রোফাইল লিখলে তো এটা চলে আসে। আচ্ছা আবার লিখি, তো এই যে এটা কি আসলো? উম, না, দিস ওয়ান ইজ নট।
ইভিপি পিডিএফ না, সাইট আছে, বানানগুলো চেক করে নিয়েছি। ভোকাবুলারি প্রোফাইল, এটা একটা সাইট আছে, এটা কেন আসতেছে না আই ডোন্ট নো। এটা এটা তো না, যাই হোক, এটা সাইটটা ওখান থেকে আমার নেই। এটা কেমব্রিজের ভোকাবুলারি লিস্ট আছে, তো আপনাদেরকে ওইখান থেকে নিয়ে দেওয়া। যেমন হচ্ছে এটা হচ্ছে হলো প্রিলিমিনারি ফর স্কুল। তো আমাদের না ওই যে স্পিকিং এর জন্য ওইটা দরকার নেই। স্পিকিং এর জন্য আমাদের যেটা দরকার, আমাদের স্পিকিংটাকে বেটার স্কোর করতে গেলে আপনার কিছু ফ্রেজ লাগবে, কিছু ইডিয়মস লাগবে। তাহলে আপনার প্রতিটা টপিক ওয়াইজ কিছু ফ্রেজ আর কিছু ইডিয়মস জেনে রাখতে হবে। কিছু ফ্রেজ ইডিয়মস আপনি মেক করে ফেলতে পারেন। সে ফর এক্সাম্পল ডাউন ইন দ্য ডাম্পস, তাহলে ডাউন ইন দ্য ডাম্পস মানে খারাপ ফিল করা, তাহলে আপনি বলতে পারেন আই ফিল ডাউন ইন দ্য ডাম্পস। এটা কিন্তু যে কোনো জায়গায় বলতে পারবেন। তারপরে একটা হচ্ছে হলো কাম টু স্ট্যান্ড স্টিল, এটা আপনি যে কোনো জায়গায় বলতে পারবেন। কিছু ফ্রেজাল ভার্ব যেমন গেট অ্যারাউন্ড। তো স্পিকিং এর মেইনলি স্কোপটা আপনাকে অন্যদিকে নিয়ে যায় হচ্ছে হলো ফ্রেজাল ভার্ব আর ইডিয়মস। এবং যদি আপনি মোটামুটি বলতে পারেন আর টেন্সের যদি ভ্যারিয়েশন করতে পারেন, তাহলে আর যদি আপনি এই যে ইডিয়মস আর ফ্রেজ কিছু ইউজ করতে পারেন, স্কোর ব্যান্ড সেভেন্স পাওয়া করেও ডাজন্ট ম্যাটার যদি আপনি কিছুটা ফ্লুয়েন্ট স্পিকার হন। আর শুধু আইএলটিএস এর মধ্যে নিজেকে ইয়া করে না রেখে কিছু ফ্রিকুয়েন্ট কিছু প্র্যাকটিসও করতে পারেন, ফ্লুয়েন্ট কিছু প্র্যাকটিস। যেমন মানে বাসায় বসে আছেন, কোনো কিছু শুনতেছেন বলতেছেন, শুনতেছেন বলছেন, শুনতেছেন বলছেন, এটা খুব ডিকটেশন যেটাকে বলে, শ্যাডোইং যেটাকে বলে, শ্যাডো দিস ইজ প্র্যাকটিস। ইম্পর্টেন্ট। শ্যাডো প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, শ্যাডো করলে অনেক স্পিকিংটা ইমপ্রুভ করে। আর হচ্ছে হলো ওই শুধু যখন কারোর সাথে স্পিকিং করবেন, তখন আইএলটিএস এর স্পিকিং এর পাশাপাশি এবার আজকে দিনে কি কি করলেন এটা নিয়ে 10 মিনিট স্পিকিং করবেন। এতে আপনার না রেঞ্জটা বাড়বে। আর এই রেঞ্জটা বাড়লে রেঞ্জটা আপনাকে হেল্প করবে পার্ট 3-তে। বলা যায় না, কোনো কিছু আনকমন কোনো কিছু আপনার পরীক্ষায় আসতে পারে, তো সেইটা হ্যান্ডেল করাটা শিখে যাবেন। আরেকটা বিষয়, পার্ট 3-তে ভালো করতে গেলে আপনাকে ইন্টারভিউ দেখতে হবে। এই যেমন বিবিসি বাংলা ইংলিশে, সরি বিবিসি লার্নিং ইংলিশে কিছু ইন্টারভিউ আছে, বা বিবিসিতে কিছু ইন্টারভিউ হয়। ওই ইন্টারভিউ গুলো দেখবেন, দেখবেন ইন্টারভিউতে অনেক সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং ওইখানে এই প্রবলেম গুলো নিয়ে বলে। হ্যাঁ, ওই প্রবলেম গুলো কিভাবে অ্যাড্রেস করে উত্তরটা দিচ্ছে শুনবেন। শুনলে দেখবেন যে আপনার ইন্টারভিউ, ওদের তো একটা ইন্টারভিউ হয় বলা যায়, ওদের অ্যান্সার গুলো আপনি খুব সুন্দরভাবে গুছাই বলতে পারবেন। এটা ইম্পর্টেন্ট স্পিকিং। ভোকাবুলারি স্পিকিং ভোকাবুলারির জন্য ওই C1 C2 ইউ ডোন্ট নিড দ্যাট। কেন কেউ কঠিন ভাষা দিয়ে মুখ দিয়ে কথা বলেন না, তারা সবাই দেখবেন লিসেনিং এর কিন্তু ভোকাবুলারি ইজি, কারণ ওগুলো B2 লেভেলের ভোকাবুলারি। ওখানে C1 এর একদম প্রভাব নাই বললেই চলে, বাট ওখানে ফ্রেজাল এবং ইডিয়মস আছে। তো ওইটাই হচ্ছে লিসেনিং এর যে ল্যাঙ্গুয়েজ, ওটাই আপনার স্পোকেন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, লিসেনিং এর উদ্দেশ্য হচ্ছে হাউ মাচ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ। তো যেটা আপনি লিসেনিং শোনেন আইএলটিএস এ, ওটা আসলে ন্যাচারাল নেটিভদের কথা। ঠিক আছে, ক্লিয়ার কিনা? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, স্যার, বলেন। আমরা রিডিং প্র্যাকটিসের ক্ষেত্রে মানে একটা করে টেক্সট ধরে করব নাকি হচ্ছে একটা করে টপিক করলে ভালো হয়, মানে ইমপ্রুভ করতে পারবো বেশি? না, আপনি রিডিং এর প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি একটা টেক্সট প্রথমে একটা করে টপিক ধরে ধরে করবেন। টপিক মানে বলতে কোশ্চেন টাইপ ধরে ধরে সলভ করবেন। তখন জি। আপনি একটা রিয়ালাইজ করবেন যে কোন কোশ্চেন টাইপটাতে আমার সমস্যা, তখন ওই কোশ্চেন টাইপটা নিয়ে স্পেশালি কাজ করতে হবে, নাম্বার 1। যখন এটা আপনার দূর হবে, তখন আপনি যে আমাদের যে একটা প্র্যাকটিস গ্রুপ আছে না, 100 নিউ প্যাসেজের যে প্র্যাকটিস গ্রুপটা, তো ওইখানে ওই 100টা প্যাসেজ আপনি কি করবেন, ইয়া দিতে থাকবেন, মানে জি। টেস্ট দিতে থাকবেন। তখন আপনার টেস্ট দেওয়ার কাজ আর ভিডিও দেখার কাজ, টেস্ট দেওয়ার কাজ ভিডিও দেওয়ার কাজ। তারপরে আপনি পরীক্ষার জন্য রেডি হবেন, তখন আপনি টাইমিংটা শিখে যাবেন। এখন টাইমিং শিখে আপনার কি লাভ যদি আপনার অ্যাকুরেসি ঠিক না থাকে? আচ্ছা ক্লিয়ার? স্যার, সারাদিন প্র্যাকটিস করে কি কেউ হচ্ছে আইএলটিএস 7 পাইতে পারে? বলেন, আবার শুনি নাই। মানে হচ্ছে আগে ধরেন যে কখনো কোনোদিনও আইএলটিএস এর পড়া পড়েনি, 7 দিনের প্র্যাকটিসে কেউ কি 7 পাইতে পারে? ডেফিনেটলি পেতে পারে যদি সেটা আমি হই। না স্যার, মানে ও আমার ফ্রেন্ড,
এবং ওকে আমি বলছি মানে ও 7 পাইছে, তো ওকে আমি বলছিলাম যে তুই কোন টিচারের কাছে পড়েছিস আমাকে একটু বল। তো বলছে যে না আমি কোনো টিচারের কাছে পড়িনি, আমি হচ্ছে শুধুমাত্র 7 দিন প্র্যাকটিস করছি। তারপর হচ্ছে পরীক্ষা 2 দিন আগে ওর মামি মারা গেছে, ওই ডিপ্রেশন নিয়ে তারপর আমি 7 পাইছি। তখন মানে আমি আবার একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম যে হচ্ছে কিভাবে পাইতে পারে। আরেকটা স্যার, পাইতে পারে, পাইতে পারে। যেমন আমার ভাগনা, সে ছোটবেলা থেকে ইংলিশে পড়ছে, ইংলিশ মিডিয়ামের এইটেই, সে এরকম পাইছে, 7 পাইছে। ও ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না। না হলেও পাইতে পারে। বাংলা হুম, মিডিয়ামেরই যে আমার আমার আজকে একটা ট্যাক্স ক্যাডার আছে আমার কাছে পড়তো, তো হুম। সে ওরকম, সে 7 দিন পরেই পাইছে। ও আচ্ছা আচ্ছা। তার কিছুই লাগেনি, আমি তাকে, সে হচ্ছে হলো রিডিং লিসেনিং একটু আগে থেকেই ভালো, তাকে হুম, রাইটিংটা আমার শেপ আপ করে দিতে হয়েছে, দ্যাটস ইট। আচ্ছা। পেতে পারে। ভাইয়া স্যার রাইটিং টাস্ক 2 যদি এখন বাসায় করতে চাই নিজে নিজে তাহলে কিভাবে করবো? আচ্ছা, রাইটিং টাস্কটাতে আপনি আমাদের প্র্যাকটিস ক্লাসে জয়েন করেন না? না। তাহলে এটা তো তারা এখানে পড়লেই তো আপনার আর তো কিছু দরকার না। এই জন্য তো প্র্যাকটিস ক্লাস দেওয়া হয়েছে, কালকেই তো প্র্যাকটিস ক্লাসটা, পরশুদিন আছে, পরশুদিনে প্র্যাকটিস ক্লাস, রাইটিং এর একদিন তো প্র্যাকটিস ক্লাসটা ঢুকতে পারলাম রাত্রি না, ওখানে হইলো না গুগল মিটে। 8টা 20-এ শুরু হয়। ও আচ্ছা, আপনাদের তো আবার ওই দিন করে লিসেনিং স্পিকিং হচ্ছে। লিসেনিং স্পিকিংটা তাহলে শেষ হোক, এটা 2 সপ্তাহের ব্যাপার, শেষ হলে তখন ওখানে জয়েন করবেন। স্যার লিসেনিং কি শুরু হয়েছে? আমার তো পাইলাম না স্যার। লিসেনিং স্পিকিং তো শুরু হয়েছে, রবি মঙ্গল বৃহস্পতি একটা ক্লাস হয়ে গেছে সম্ভবত। হচ্ছে এখন। হচ্ছে নাকি? তো হ্যাঁ হচ্ছে, রবি মঙ্গল বৃহস্পতি রাত্রি 9টা থেকে। না, আপনারা ওই সময়টাতে প্র্যাকটিস ক্লাস করবেন না, ওই সময় আপনারা ইয়া করবেন, লিসেনিং রিডিং করবেন, তো লিসেনিং এটা কোন স্পিকিং গ্রুপে করবেন। হচ্ছে? এই গ্রুপেই স্যার আপনাদের ইয়া দেওয়া হয়, লিঙ্ক দেওয়া হয়, গুগল মিটের লিঙ্ক দেওয়া হয়। স্যার ওই কালকে লিঙ্ক থেকে ওই এটা দিন ঢুকতে প্র্যাকটিস ক্লাস পারবো। না? ভিডিও না, প্র্যাকটিস ক্লাস না, প্র্যাকটিস ক্লাসের লিঙ্ক হচ্ছে জুমে দেওয়া হয়, আর হচ্ছে হলো গুগল মিটে দেওয়া হয় হচ্ছে হলো লিসেনিং স্পিকিং লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি আরো ইয়ে করে দিতে, মানে মেসেজ করে দিতে ভালো করে। স্যার একটা আমি অভিজ্ঞতা শেয়ার করতে চাই। বলেন। স্যার যখন মানে আমি হচ্ছে আইএলটিএস এর টিচার খুঁজতেছিলাম, মানে আমার হাজবেন্ডও হচ্ছে আর কি কয়েক মাস সেপ্টেম্বরে বাইরে চলে যাবে। তো ও হচ্ছে পড়ছে, পড়ার পর ও আগে আরেকবার দিয়েছিল, ওটা ডেট এক্সপায়ার্ড হয়ে যাওয়াতে ও আরেকবার পরীক্ষা দিছে। তো আমি ওকে বলতেছিলাম যে আমাকে একটা টিচার দাও। তো বলছে ঠিক আছে দিব। পরে হচ্ছে ও একজন টিচারকে পাইছে, তো বলছে যে ঠিক আছে হচ্ছে উনি হচ্ছে পার্সোনালি মানে 1 to 1 পড়াবে, 40,000 টাকা নিবে অনলাইনে। তো আমরা রাজি হলাম। রাজি হওয়ার পর যখন উনি ইয়া করলো তখন বললো যে উনাকে 1.5 লক্ষ টাকা দিতে, তাহলে উনি আমাকে শুধু স্পিকিং টেস্টটা দিতে হবে, বাকি 3টা টেস্ট উনি হচ্ছে লোক দিয়ে করাবে। মানে টাকার অ্যামাউন্টটা আরো একটু বেশি ছিল, মানে 2 লাখের মতো। তাহলে তারপরে তারপরে স্যার আমি হচ্ছে ওনাকে বললাম যে আপনাকে যদি আমি এত টাকা দেই তাহলে তো আমি ওই টাকা দিয়ে অনেকবার আইএলটিএস এক্সাম দিতে পাবো এবং আমার স্কিলটাও আরো বেশি গ্রো হবে। তখন হচ্ছে মানে উনি আমাকে হচ্ছে ব্লক করে দিয়েছে আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই। তারপর হচ্ছে হ্যালো। উনি মানে আমার হাজবেন্ড আবার অনেক খোঁজাখুঁজি পরে হচ্ছে আপনাকে পাইলো, পাওয়ার পরে হচ্ছে বলতেছে যে, আমি বললাম যে ছাড়ের ফি কত, কোর্স ফি? বলতেছে 6,000 টাকা দাও। আমি হচ্ছে বিশ্বাস করতেছি না, আমি করছি যে এত কম কিভাবে? এখন ও বলতেছে বিশ্বাস না হলে তুমি হচ্ছে গ্রুপে জিগাও। তখন আমি আবার মুন্নি দিদিকে জিজ্ঞাসছিলাম যে দিদি আসলে কি 6,000 টাকা? তখন দিদি বলছে যে হ্যাঁ এটাই। আর স্যার মানে আমার আইএলটিএস নিয়ে এত এত ভয় ছিল। তো হচ্ছে যে আপনার আমি যেদিন ফার্স্ট ক্লাসটা করছিলাম আমার সেই দিনে ভয় একদম দূর হয়ে গেছে যে না আমি পারবো। এরকম। লেগে ভাইয়া থাকেন, প্র্যাকটিস আপনাকে, করেন, ইনশাল্লাহ পারবেন। আমাকেও আমার ফ্রেন্ড রেকমেন্ড করছে, ও এখন ডেনমার্কে থাকে। ও আপনি যখন পেট্রোনাসে ছিলেন আপনার কাছে কোচিং করছে, পরে ওই আপনাকে রেকমেন্ড করছে ভাইয়া। আমি মানে ফেসবুক থেকে আপনাকে পাইনি, আমি আসলে পার্সোনাল রেকমেন্ডেশনই আপনাকে পাইছি। ঠিক আছে, স্যার তাহলে আরেকটা থ্যাংক ইউ আমার ভেরি কোশ্চেন। মাচ। জি জি, প্লিজ প্লিজ প্লিজ। স্যার আমরা যদি সেলটা বা হচ্ছে ইয়া করতে চাই, টেসল করতে চাই, তাহলে আইএলটিএস এ কত স্কোর লাগবে?
সেলটার বিষয়টা হচ্ছে ডিপ টেসল বলে একটা কথা আছে, টেসল নাই। আর আইএলটিএস এর স্কোর আপনার লাগবে না সেলটার জন্য। হ্যাঁ, আইএলটিএস এর স্কোর থাকলে আপনার ভাইভাতে আপনাকে বেশি কিছু জিজ্ঞেস করবে না। আর যদি হচ্ছে হলো আইএলটিএস স্কোর না থাকে তাহলে আপনাকে ভাইভাটা পার হতে হবে। ভাইভাটা একটু কঠিন হবে, ভাইভাটা একটু পার হতে হবে। এবং বাংলাদেশে সেলটা না করে আপনি যদি পারেন কখনো, তাহলে হচ্ছে হলো আমি যেখানে থাইল্যান্ডের ব্যাংককে করবেন, ইন্টারন্যাশনাল হাউস, এত ভালো কোয়ালিটি, ক্যান নট ইমাজিন। মানে ওইখানকার শিক্ষার বাংলাদেশের শিক্ষার মধ্যে হিউজ ডিফারেন্স। আর সেলটা করার চেয়ে তো বেশি ইম্পর্টেন্ট সেলটার পরে আপনি কতটুকু সেলটা প্র্যাকটিস করলেন ক্লাসরুমে। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি একটা ট্রিমেন্ডাস, মানে এফোর্ট আপনাকে আসলে পুট অন করতে হবে এই তার পরবর্তীতে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যদি ইংলিশ টিচার হন, যদি যদি আপনি জাপান কিংবা কোথাও যেতে চান যেখানে নন স্পিকিং কান্ট্রি, ইংলিশ স্পিকিং কান্ট্রি, ওইখানে আপনি কিছু জব পেতে পারেন সেলটা রিলেটেড। তাহলে আপনার মানে ওই অন্য কোনো কাজকর্ম করতে হবে না। বাট সেলটা জিনিসটা পুরো ডিফারেন্ট। আমি মনে করি সেলটা শুধুমাত্র ডেডিকেটেড টিচারদেরই করা উচিত, আর কারো করা উচিত না। ধন্যবাদ স্যার। এই মেরাজ, আপনি রেইজেন করেছেন, জি। জি স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমাদের কি প্যারালালি দুইটা মডিউল একসাথে চলতেছে, লিসেনিং স্পিকিং এবং জি 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 জি, লিসেনিং স্পিকিং এবং হচ্ছে রিডিং একসাথে চলতেছে। আচ্ছা, আর স্যার আমি আরেকটা বিষয় আপনাদেরকে হচ্ছে আমি আপনাদেরকে রুটিনটা দেওয়ার ব্যবস্থা করছি আজকে রাত্রে। বলেন। হ্যাঁ স্যার, এটা আসলে খুবই উপকার হয় যে রুটিনটা থাকলে কোন দিন কি ক্লাস হচ্ছে এটা আসলে একটু আচ্ছা ঠিক আছে, আইডেন্টিফাই। আমি দিচ্ছি, আজকে রাত্রে দেবো। আচ্ছা, আর স্যার আরেকটা বিষয় হচ্ছে যে ওয়েবসাইটের কথা বললেন, তো ওই ওয়েবসাইটে কি আমরা সব রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাব? সব রেকর্ডেড ক্লাস পাবেন, তারপর প্র্যাকটিস পাবেন, অনেক কিছু পাবেন। কারণ ওই জন্য আমি আলাদা এক্সট্রা পেমেন্ট করেছি। এখন কি বানাইতেছে এটা হাসনাইন দেখতেছে। তো আমি দেখবো, আমি এখন হাতে পাইনি আর কি, হাতে পাইলে আমি দেখবো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আমরা এরকম রিভিউ ক্লাস মাঝে মাঝে নেওয়া দরকার। রিভিউ ক্লাস আজকে হলো, কালকে কিন্তু আপনাদের আবার ক্লাস আছে, সো গেট রেডি। হ্যাঁ, থ্যাংক ইউ।